হেডফোন নিতে ভাইয়ার রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্নদেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখবো স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না, হয়তো আমি এখানে আসবো আশা করেনি। আমি বললাম, ছি ভাইয়া ছি, তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে। জান্নাত, তোমাকেও বা কি বলবো, ঘৃণা হচ্ছে নিজের প্রতি। জান্নাত মাথা নিচু করে বলল, আবির প্লিজ কাউকে বলো না, আমি তোমার পায়ে পড়ি। আমি বললাম, ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম। বাসার কাকে এই কথাটা বলবো? যদি কাউকে বলি তাহলে তো ভাবির সংসারটা ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল। ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকাটা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই। আম্মু বলল, আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? আমি বললাম, মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। জান্নাত বলল, কই যাবে তুমি আমাকে ছেড়ে? বিয়ে করার ভয়ে পালাচ্ছ? আমি বললাম, তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি, কি করে ভাবলি? জান্নাত বলল, আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? কথাটা শুনেই আম্মু আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। এদিকে ভাইয়া এসে আমাকে ইচ্ছামতো লাঠি দিয়ে পিটাচ্ছে। ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম। এমন সময় ভাবি তাদের বাসা থেকে চলে আসে। আমায় এমন ভাবে মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো। নিজের গর্ভধারিণী মা আমাকে চিনতে পারলো না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এসব ভেবে দুচোখে যেন অশ্রু বাধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে, বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে, তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে নে, আর বিয়ে না করলে আমার মরামুখ দেখবি। আমি মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছরে আমি স্পর্শ করলাম না? সে কি করে ভাইয়ার বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না, আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিকেলে কাজে আসলো, আমার ও জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিকই, কিন্তু কারো মনে কোনো আনন্দ নেই। সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করতেছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, আমি তোমার কথা রেখেছি মা। আমি জান্নাতকে বিয়ে করেছি। জানো মা, তোমার মরামুখ আমার সহ্য হবে না। জানো মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবা অনেক আগেই পরপারে চলে গেছে। জানি না সে থাকলে হয়তো আরো অনেক মারতো, কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পেয়েছো জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবে, যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখিও। ইতি, তোমার কলিজার টুকরা। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। বাসার দেওয়াল টপকে বাহিরে আসলাম। চলছি দূর অজানায়। সামনে রেল স্টেশন। ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতে পায়ে কি যেন লাগলো। তাকিয়ে দেখি একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউ ছিল না। জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরের স্টেশন আসতে আশেপাশের সবাই সিট থেকে নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই। লাগেজটা টাকা দিয়ে ভর্তি, কিন্তু এগুলো কার টাকা? দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা।
একটা কাগজ দেখতে পেলাম, সেখানে লেখা, হ্যাঁ তোমাকেই বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে, জানি হয়তো আমাকে মেরে ফেলবে, প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। লেখাগুলোর নিচে ঠিকানা দেওয়া। এখন কি করব বুঝতেছি না, এতগুলো টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি। আম্মুর জন্য মনটা কাঁদছে, জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে। কাগজে লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি, আর মনে পড়ছে আম্মুকে। সামনে একটা কার ও পিকআপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সিএনজিটিকে থামিয়ে দৌড়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম। অনেক জায়গায় আঘাত পেয়েছে, মাথা ফেটে গেছে, পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে, রক্ত বের হচ্ছে অনেক। আমি সিএনজি চালক ভাইকে বললাম, ভাইয়া একটু এদিকে আসেন, লোকটিকে হাসপাতালে নিতে হবে, বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে। সিএনজি চালক ভাই বলল, ভাই ছাড়ুন তো এসব, আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে, এসব পুলিশ দেখবে, আপনি গাড়িতে উঠুন। আমি বললাম, আপনাকে ডাবল ভাড়া দিব, লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন। এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো, তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডক্টর লোকটিকে কেবিনে নিয়ে আমাকে বলল, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, আপনি ওনার কি হন? আমি বললাম ছেলে। ডক্টর বলল, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ওকে ডক্টর, আমি টাকা জমা দিচ্ছি, আপনি অপারেশন শুরু করে দেন। কি করব ভাবছি, আমার কাছে তো 500 টাকাও নাই, এই টাকাগুলো তো আমার না, সবার আগে জীবন বাঁচানো ফরজ, তাই আর কোনো কিছু না ভেবে টাকা জমা দিলাম। লোকটিকে অপারেশন থিয়েটারে নিল। একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল। নার্স বলল, এই ফোনটা পেশেন্টের কাছে ছিল, আর জরুরি 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমি বললাম, আমি দিব রক্ত, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডক্টর বলল, আপনি তো 1 ব্যাগ দিতে পারবেন, আর 1 ব্যাগ। আমি বললাম, ডক্টর আমার শরীর থেকেই 2 ব্যাগ নিন প্লিজ, তাছাড়া আমি এখন রক্ত কই পাবো, আমার শরীর থেকে নিন প্লিজ। ডক্টর বলল, না এটা কি করে হয়। আমি অনেক রিকোয়েস্ট করার পর নিল। কিছুক্ষণ পর রিংটং বেজে উঠল, লোকটির ফোনে ফোন দিচ্ছে, রিসিভ করে সালাম দিলাম। অপর সাইড থেকে বলল, কে আপনি? আমার আব্বুর ফোন আপনার কাছে কেন? আমি বললাম, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন, হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো। মেয়েটি দেখতে অপসরীর মতো। মেয়েটি বলল, আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না? আমি বললাম, হ্যাঁ। মেয়েটির মা বলল, ওনাকে এই হসপিটালে কে এনেছে? আমি বললাম, আমি নিয়ে এসেছি। মেয়েটি বলল, এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে? বলেই গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এমন সময় নার্স বেরিয়ে এসে বলল, তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আমি বললাম, আন্টি এই নেন ফোন ও মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। মেয়েটি বলল, ছোট লোকের বাচ্চা, যা ভাগ। আম্মু কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। আমি মনে মনে বললাম, হায়রে মানুষ, ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো, অপমান করলো। আমার কপালটাই হয়তো খারাপ, তাই এমন কষ্ট পাই। বাহিরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম। একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন? লোকটি বলল, সামনে গিয়ে ডানে যাবেন, আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। অবশেষে বাসা খুঁজে পেলাম। কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? অনেক সুন্দর ফুলের গাছও লাগানো। বাসার নিচে থাকা দারোয়ানকে ঠিকানা দেখিয়ে জিজ্ঞেস করলাম। দারোয়ান বলল, হ্যাঁ আপনি কে? আমি বললাম, আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। দারোয়ান বাড়ির ভিতরে চলে গেল। একটু পর বাহিরে এসে আমাকে ভেতরে যেতে বলল। আমি ভেতরে ঢুকে একটা মহিলাকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর, এই চিরকুটটা পড়ুন। পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না, মনে হয় হারিয়ে ফেলেছি। আমি বললাম, কই গেল? পকেটেই তো ছিল। মহিলাটি বলল, কি হলো, বিড়বিড় করছেন, কিসের টাকা, কই দেখি। আমি বললাম, লাগেজের চেনটা খুলে দেখুন। আন্টি বলল, ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা, উনি কই? আমি বললাম, আমি জানি না, আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করনি তো? কই সব দারোয়ান? সবাই এসে আমাকে বেঁধে ফেলে ও মারধর করতে শুরু করে। টাকা গোনার পর এখানে তো 95 লাখ টাকা, বাকি 5 লাখ টাকা কোথায়? মেয়েটি বলল, আম্মু পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এসে নিয়ে গেল। আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাই ইচ্ছা মতো 3rd ডিগ্রি দিচ্ছে। অপরদিকে ডাক্তার বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার, আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন। মহিলাটি বলল, কি আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলেই নেই। ডক্টর বলল, তাহলে ওই ছেলেটা কে ছিল? মহিলাটি বলল, চিনি না তো। নার্স বলল, ও এই জন্যই বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো।
গুড, হয়তো আপনারা বড় লোক, পোশাক আশাকে বলে দিচ্ছে, কিন্তু আপনাকে ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে। মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। নার্স বলল, আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা জমা দিয়েছে? টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না। মা ও মেয়ে নিশ্চুপ। নার্স বলল, নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ। এখন রোগীর কাছে যাওয়া যাবে না। ডক্টর ও নার্স চলে যায়। এদিকে মেয়েটি মনে অনেক কষ্ট পায়। মেয়েটি তার আম্মুকে বলে, আম্মু, আমি এটা কি করলাম? এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না। মহিলাটি বলল, কাঁদিস না মা, কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস। তবুও মেয়েটি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে। অন্যদিকে আমাকে পুলিশ অনেক মারে, এদিকে আমি কাগজটাও হারিয়ে ফেলেছি। আমাকে এত মারার পরও আমি ব্যথায় চিৎকার করতেছি না। এই ব্যথা তো ক্ষণিকের, তার থেকেও অনেক বড় ব্যথা আমার মনে। অপরদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে, আর 5 লক্ষ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয়। আমান সাহেব খুব ভালো মানুষ। তিনি বললেন, এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে 5 লাখ টাকা কোথাও নষ্ট করেছে। তার যদি টাকারই লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফেরত দিত না। যাই গিয়ে ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি। আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয়। বাবা, তোমার নাম কি? আমি বললাম আবির। আমান সাহেব বলল, আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ। বাবা, আমাকে মাফ করে দিও। আমি বললাম, না আঙ্কেল, আপনি কেন মাফ চাচ্ছেন? আমি আপনার 5 লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার টাকা শোধ করে দিব। আমান সাহেব বললেন, না বাবা, লাগবে না। আর তুমি তো টাকাটা নাওনি, একজনকে সাহায্য করেছো। আমি বললাম, না আঙ্কেল, আমি কারো কাছ থেকে ঋণী থাকতে চাই না। আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব। আমান সাহেব বললেন, তো কি চাকরি করবা? আমি বললাম, দেখি কি চাকরি করা যায়। আর আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি। তবে আঙ্কেল, আমি কার চালাতে পারি। আমান সাহেব বলল, ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও, মাসিক 25,000 টাকা করে বেতন পাবা। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার অনেক উপকার করলেন। আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন। আমান সাহেবের মেয়ে অনন্যা বলল, বাবা, তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন? আমান সাহেব বলল, না মামুনি, আবির চোর নয়, ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডক্টরকে দিয়েছে। অনন্যা বলল, ছোট লোকটা বানিয়ে বলল, আর বিশ্বাস করলে বাবা? আমান সাহেব আমাকে বললেন, বাবা তুমি ওই রুমে যাও, এখন থেকে ওখানেই থাকবে। অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে, আমাদের বাসায় থাকবে মনু, বুঝাবো মজা কাকে বলে। এদিকে আমি গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিলাম আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আমার শরীরে প্রচন্ড জ্বর আসে। আমি কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যাই। পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি। কাজের লোক বলল, সাহেব, ছেলেটা ফ্লোরে পড়ে গুঙ্গাচ্ছে, মনে হয় অসুস্থ হয়ে গেছে। আঙ্কেল এসে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ডক্টর আঙ্কেলকে বলল, ওনার শরীরে তো অনেক ক্ষত, তাই ব্যথায় শরীরে জ্বর আসে, কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারবেন। পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন। বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি, যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি, আমাকে দেখেই দৌড়ে আসে। মেয়েটি আমার কাছে এসে আমার পায়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও, আমি সেদিন বুঝতে পারিনি। আমি বললাম, এই কি করছেন, ছাড়ুন আমাকে। মেয়েটি বলল, না ছাড়বো না, আগে বলো মাফ করেছো। আমি বললাম, আরে আমি সেদিন কিছুই মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? মেয়েটি বলল, আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই সুস্থ। ডক্টর বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো। আমি বললাম, ও আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। মেয়েটি বলল, কিন্তু আপনার এই অবস্থা কেন, কই থেকে আসলেন? আঙ্কেল বলল, মামনি, আবিরকে ডক্টর রেস্ট নিতে বলেছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো। অনন্যা বলল, কিরে লাকি, তুই ছোটলোক ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইলি? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। লাকি বলল, তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। অনন্যা বলল, আঙ্কেল কেমন আছে এখন? লাকি বলল, ভালো আছে এখন, আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে। অনন্যা বলল, কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোরটার কি সম্পর্ক? লাকি বলল, তুই যাকে চোর ছোটলোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে। অনন্যা বলল, ও। লাকি বলল, জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও 5 লাখ টাকা না দিত তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাকির চোখে পানি ছলছল করছে। আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পায়। আঙ্কেল বলেন, তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে? লাকি বলে, হুম আঙ্কেল। আঙ্কেল বলল, আচ্ছা মামুনি, তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। অনন্যা বলল, তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে। লাকি বলল,
তোদের মানে? আবির তোর কি হয়? অনন্যা বলল, আরে কিছু হয় না, আমাদের বাসার ড্রাইভার। লাকি বলল, ও ছেলে অনেক কিউট তাই না, কিন্তু আগে তো কখনো দেখিনি। অনন্যা বলল, 2 দিন হলো, কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবেই না কেন, পুলিশের যে পিটানিটা খাইছে। লাকি বলল, কি পুলিশ মারছে কেন? অনন্যা বলল, মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব। অনন্যা বলল, ভেবেছিলাম পুলিশ শালার হাড্ডিগুলো ভালোভাবে ভেঙে দিবে, কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে। লাকি বলল, চুপ কর তুই, আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুজনে বান্ধবী, একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল। বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি আবির সম্পর্কে সবকিছু বলে। সবকিছু শুনে রহমান সাহেবের চোখে পানি চলে আসে। রহমান সাহেব বলেন, ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। লাকি বলল, আব্বু কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু, ভাবি, ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভালো নাই, আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে। অনেক ভালোবাসি আম্মু তোমায়। আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে একবার ফোন দিব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, কি যেন দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আবির এখন কেমন আছো? আমি বললাম, অনেকটা ভালো আছি আঙ্কেল। আঙ্কেল বলল, ওহ গুড, খাইছো? আমি বললাম, হুম আঙ্কেল। আঙ্কেল একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। আঙ্কেল বলল, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়। কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না। আমার ওপর কি তার মন খারাপ? বাসায় নাই হয়তো। আঙ্কেল বলল, মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আইতো। অনন্যা বলল, ওকে বাবা। অনন্যা মনে মনে বলে, ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখি তো। এই যে মিস্টার, আপনার ফোন। আমি ফোনটা হাতে নিলাম। অনন্যা গিয়ে দরজার আড়ালে আড়ি পেতে থাকে। দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আমি আম্মুর নাম্বারে কল দিলাম। অপর পাশ থেকে বলল, হ্যালো কে? ভাইয়ার কণ্ঠ। তাই কথা না বলে ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। দেখি চাচাতো ভাই আরাফাতকে কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম আরাফাত, আমি আবির। আরাফাত বলল, ও ভাইয়া তুমি কই? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম। এখানে এসে এসব কি শুনছি? আমি বললাম, থাক ওসব বাদ দে। আম্মু কেমন আছে? আরাফাত বলল, বড় আম্মু ভালো নাই, তুমি যাওয়ার পর থেকে ঠিকমতো খায় না, তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। আমি বললাম, কি বলিস? কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আরাফাত বলল, হুম ভাইয়া তুমি বাসায় ফিরে এসো। আমি বললাম, না কি করে যাব বল, এই কলঙ্ক নিয়ে যেতে চাই না। আমি যে তোরে ফোন দিছি কাউরে বলিস না প্লিজ, আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখ পানিতে ভিজে গেছে, কথা ঠিকভাবে বলতে পারছি না। আরাফাত বলল, ভাইয়া তুমি কান্না করছো? আমি বললাম, না রে, ভালো থাকিস, পরে কথা বলবো। অনন্যা আড়াল থেকে আমাকে এভাবে কাঁদতে দেখে তার চোখেও পানি চলে আসে। নিজের রুমে চলে যায় আর ভাবে, কে ওই ছেলেটা? মনে অনেক কষ্ট। আমি আম্মুর কথা ভেবে ঘুমাতে পারিনি। পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আমাকে দেখতে আসে। আমার রুমে যেতেই দেখে আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি, চোখ মুখ ফুলে আছে। আঙ্কেল আমাকে ডেকে বললেন, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি বললাম, না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। আঙ্কেল বললেন, কি হয়েছে তোমার মায়ের, আর এভাবে কেউ কাঁদে? আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি? আপনাদেরকে বললে আপনারা সবাই আমাকে ভুল বুঝবেন। আঙ্কেল বলল, কি হলো, চুপ আছো কেন? আমি বললাম, কি বলবো? সবাই বলল, আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও। মনে মনে বললাম, কিভাবে বলবো? তাদেরকে সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো বুঝতে পারছি না। নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে পরীক্ষায় খারাপ করায় আম্মু বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি। অনন্যা বলল, তুমি মিথ্যা বলছো কেন? তার কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম, কই মিথ্যা বললাম। অনন্যা বলল, তোতলাচ্ছ কেন? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। অনন্যা বলল, উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলেছিলে? কিশোরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছো? আমি অনন্যার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো। মনে মনে ভাবলাম, না, ওদের মিথ্যা বললে হবে না, সত্যটা বলতে হবে। আমি না হয় এদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয়। তাই আমি ওদের সবকিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পর খেয়াল করলাম উনাদের চোখে পানি, তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। আঙ্কেল বলল, সকলে নিচে চলো। আবির তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপর সকলে নিচে চলে গেল, আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতেই আঙ্কেল বসতে বললেন। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম।
মায়ের কথা মনে পড়তে আবার চোখটা ভিজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মোছার বৃথা চেষ্টা করলাম। অনন্যা বলল, আবারও কান্না করছো কেন? আমি বললাম, মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা বাদ দাও। অনন্যা বলল, শোনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি বললাম, আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে করতে 12টা বেজে গেছে, তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম। তার কিছুক্ষণ পরে আজান দিল, আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল, আঙ্কেল নিচে খেতে ডাকছেন। আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যা আসলো। অনন্যা বলল, তোমার শরীর কেমন লাগছে? আমি বললাম, এই তো ভালোই। অনন্যা বলল, আচ্ছা ছাদে চলো। ছাদে যাই, তাহলে আরো ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা চলো। আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদ দেখে আমি অবাক। ছোট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুলও আছে এখানে। মাঝে একটা দোলনা এবং একপাশে একটা বসার স্থান আছে। অনন্যা বলল, চলো আমরা ওখানে গিয়ে বসে কথা বলি। আমি বললাম, হুম। আমি আর অনন্যা কথা বলছি। পরন্ত বিকেলটা ভালোই লাগছে, তবুও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কথায় আছে, স্মৃতি মানুষকে কুড়ে খায়। আগে বিকেলে সন্ধ্যায় কত ছাদে উঠেছি। অনন্যা বলল, কি ভাবছো? কথা ঘুরিয়ে বললাম, দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। তখন অনন্যা বলল, নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। এই কয়দিনে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। 1 সপ্তাহ পরে আঙ্কেল বলল, তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দিব। আর তোমার ভালো ড্রেস নেই, তাই অনন্যার সাথে আজকে শপিং এ যাবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। অনন্যা বলল, চলো এখনই যাই। আমি বললাম, আচ্ছা। তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভিং পারি, তাই অন্য কোনো ড্রাইভার নিতে হলো না। আমি আর অনন্যা মার্কেটে গেলাম। অনন্যার পছন্দ মতো ড্রেস কিনলাম। কেনার শেষে অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল আর আমার জন্য একটা মোবাইল কিনলো। মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর অনন্যাই অর্ডার দিল, তাই দুপুরে খেয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছেন। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন। তিনি বললেন, তুমি আর অনন্যা কোথাও থেকে ঘুরে আসো। আমি মনে মনে বললাম, হঠাৎ এটা বললো কেন? আঙ্কেলকে বললাম, আচ্ছা ঠিক আছে। তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে। হালকা মেকআপে ওকে অপসরীর মতো লাগছে। অনন্যা এসে আমাকে ধাক্কা দিল। তখন আমার ঘোর কাটলো। আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম। তখন অনন্যা বলল, জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি, চলেন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। অনন্যা বলল, বাবা আমি আর আবির কোথাও থেকে ঘুরে আসি। আঙ্কেল বলল, কেন? অনন্যা বলল, বাবা আসলে আবির তো এখানে কিছুই চিনে না, আর ওকে নিয়ে ঘুরে আসি আর ওর মনও ভালো থাকবে। আঙ্কেল বলল, সে কি যাবে? অনন্যা বলল, বাবা তুমি বললে ও না করবে না। আঙ্কেল বলল, আচ্ছা আমি বলবো। অনন্যা বলল, ওকে বাবা, বর্তমানে আসেন। আমি বললাম, তুমি আমাকে নিয়ে আসলে কেন? অনন্যা বলল, এমনি আনছি। আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম, কিন্তু অনন্যা বলল আমি রিক্সাতে যাব। আমি কিছু না বলে ওর কথা মতো রিক্সা খুঁজলাম। রিক্সা আসলে অনন্যা একটা ঠিকানা বলল। রিক্সা সেখানে নিয়ে গেল। যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরে বসলাম। তখনই অনন্যা বলল, এত দূরে বসেছো কেন? পড়ে যাবে তো। আমি বললাম, না আমি ঠিক আছি। অনন্যা বলল, বেশি কথা বলো কেন, একটু এদিকে আসো। আমি ওর কথায় একটু ওর দিকে চেপে বসলাম। কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো। এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি। তখন অনন্যা বলল, নিচে নামো, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো লাগলো। পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল কলেজে তিনি ভর্তির ব্যাপারে বলেছেন আর উনারা বলেছেন আগের কলেজের ছাড়পত্র লাগবে। এজন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামের দিকে চললাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ড পৌঁছাতে দুপুর 12টা বেজে গেল। আমি মুখে মাস্ক পরেছিলাম, তাই কেউ আমাকে চিনতে পারলো না। আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব। তখন ওই জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে। আমি আর না তাকিয়ে চলে আসলাম। আবার টিকিট কেটে বাসে উঠলাম। তখন দেখলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে, আর আম্মুকে দেখে আমার চোখে জল এসে গেল। মনে হচ্ছে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তার কোনো সুযোগ নেই। তাদের কাছে আমি অপরাধী। আমি কিভাবে যাব তাদের কাছে? তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। তারপর বাসের ড্রাইভারের ডাকে ঘুম ভাঙলো আর বললেন আমরা গন্তব্যে এসে গেছি। সেখান থেকে বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম।
পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসছে। তাই আর কি করার, আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে। আর অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল। কলেজে গিয়ে ভর্তি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাস কই, তাই খুঁজতেছিলাম। তখন দেখি লাকি কলেজে আসতেছে। আমি ওর কাছে গেলাম, কেমন আছো? লাকি বলল, আমি ভালো আছি। অনন্যা কই, ওকে তো দেখছি না। আমি বললাম ওর শরীর খারাপ, তাই আজকে আসেনি। লাকি বলল, কি হয়েছে ওর? আমি বললাম হালকা জ্বর আসছে। লাকি বলল, ও আচ্ছা। আমি বললাম আমাদের ক্লাসরুম কই, আমি খুঁজে পাচ্ছি না। লাকি বলল, আমার সাথে চলো। আমি বললাম ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে চলে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একটা ছেলে এসে আমার পাশে বসলো। ছেলেটি বলল, আমি রাহাত, তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। আমি বললাম আমার নাম আবির। রাহাত বলল, আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম অবশ্যই, কিন্তু তুই করে বলতে হবে। রাহাত বলল, ঠিক আছে, চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। আমি বললাম চল। রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম হাই, আমি আবির। তারপর একে একে সবাই নিজেদের নাম বলতে থাকলো। ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। আমরা সবাই ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসা 10 মিনিটের পথ, তাই হেঁটে আসছিলাম। তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করছে, তাই আমি ওখানে গেলাম। হাসপাতালে নেওয়ার লোক নেই। এদেশের মানুষ শুধু অন্যের বিপদ দেখতে পারে, সাহায্যের বেলায় কেউ নেই। লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেলাম। ওনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে উনাকে একটা বেডে শুইয়ে দিলাম। আর ডক্টর এসে উনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। নার্স উনার মোবাইলটা আমাকে দিয়ে বলল 2 লাখ টাকা জমা দিতে, কিন্তু আমার কাছে তো টাকা নাই, কি করব বুঝতেছি না। তখন দেখলাম উনার মোবাইলে একটা নম্বর থেকে ফোন আসতেছে। তখনই আমি ফোনটা রিসিভ করলাম। মেয়েলি কণ্ঠে বুঝলাম উনার স্ত্রী হবে মনে হয়, তাই আমি সব ঘটনা খুলে বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পরে মহিলা আসলো। আমি উনাকে বললাম যে ডক্টর টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। উনাদের পরিচয়টা দিয়ে নেই। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন দেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী, আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী। আর উনাদের 5 বছরের একটা বাচ্চা আছে যার নাম মাহি। পরিচয় পর্ব শেষ, এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন। তখন কিছুক্ষণ পর ডক্টর আসলেন এবং বললেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছেন। মিসেস রায়হান বললেন, আমরা কি উনার সাথে দেখা করতে পারি? ডক্টর বলল, বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন। ইয়াসমিন চৌধুরী বলল, ধন্যবাদ ডাক্তার। ডক্টর বলল, ধন্যবাদ উপরওয়ালাকে দেন। কিছুক্ষণ পর উনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3 জন গেলাম। রায়হান চৌধুরী আমাকে বলল, তুমি কই থাকো বাবা? আমি বললাম এক আঙ্কেলের ওখানে। রায়হান চৌধুরী বলল, ওহ আচ্ছা। আমি বললাম আমি যাই তাহলে। রায়হান চৌধুরী বলল, আচ্ছা যাও, আর শোনো আমার কার্ডটা রাখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। আমি উনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলেন এত দেরি হলো কেন। আমি আজকে ঘটে যাওয়া ঘটনা বললাম। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবে এখন। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওরে বললাম, শরীর ঠিক আছে? অনন্যা বলল, অনেকটা সুস্থ এখন। আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম। তারপর গোসল করে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ থাকায় আজকে আর ছাদে গেলাম না, তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য, তাই আমি বই রেখে খেতে চলে গেলাম। রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কারোর সাথে যেন কথা না হয় সেজন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভ। কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কি কারণে এই চিন্তা সেটা অজানাই থাকুক। ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজেও জানি না। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xbet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xbet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান।
পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একটা রিকশায় করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা 5 মিনিটের মধ্যেই কলেজে চলে আসলাম। আমি, অনন্যা, লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো। অনন্যা বলল, একদিনেই এত বন্ধু? আমরা সবাই হেসে দিলাম। অনন্যা বলল, আচ্ছা বাদ দাও। আমি বললাম, আচ্ছা রাহাত, তোর জিএফ নাই? রাহাত বলল, নাই। মেহেদি বলল, একদম মিথ্যা বলবি না। তাহলে সাইমাকে? রাহাত বলল, ওই একদম বলবি না। আসলে সাইমা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসেনি। লাকি বলল, এত কিছু আর আমি জানি না? রাহাত বলল, আমি ওরে পছন্দ করি, কিন্তু ওই আমাকে করে না। ওর বয়ফ্রেন্ড আছে কিনা তাও জানি না। লাকি বলল, আচ্ছা চিন্তা করিস না, ওর বিএফ নাই, আমি সব ঠিক করে দিব। রাহাত বলল, সত্যি? লাকি বলল, তবে একটা শর্ত আছে। রাহাত বলল, কি শর্ত? লাকি বলল, আমাদের আজকে ট্রিট দিতে হবে। আমরা সকলেই বললাম সহমত। রাহাত বলল, আচ্ছা পরে দিব। লাকি বলল, না তাহলে হবে না, আর সাইমা কেউ পাবি না। রাহাত বলল, এই না মানে এখন নিবি ট্রিট? আমি বললাম, ওই চল আজকে ক্লাস করব না, আর এখনই ট্রিট দিবি তুই। রাহাত বলল, ওই তোরা বন্ধু নাকি শত্রু? আমি বললাম, দুইটাই। তারপর আমরা আজকে আর ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছা মতো খেলাম, আর বিল আসলো 1570 টাকা। বেচারা রাহাত একেবারে ফকির। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলতেছে, আমারও একদিন আসবে। একটু পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর অনন্যা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি। যখন মারতে যাব তখন ওর চেহারা দেখে মায়া লাগে, আর ওই ছেলেটা বলে, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু মাও অসুস্থ, আর আমি গতকাল থেকে কিছু খাইনি, কাজ খুঁজতেছি পাইনি, তাই এই কাজ করতে আসছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। ছেলেটার বয়স অনুমানিক 16 হবে। আমি বললাম, নাম কি তোমার? ছেলেটি বলল, আমার নাম নাইম, প্লিজ ভাই মারবেন না। তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেই, আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই, তাকে কিছু খাবার খাইয়ে ওরে নিয়ে বাহিরে আসলাম। বাহিরে এসে আমার কাছে থাকা 500 টাকা দিয়ে কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম, এটা বিক্রি করে তোমার আরো লাভ হবে, ওটা দিয়ে তোমার মায়ের খাবার এবং ওষুধ নিও, আর বাকি টাকা দিয়ে আবার কিছু কিনে বিক্রি করো। ছেলেটি তখন বলল, ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু ওর কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। অজানা কারণেই চোখ থেকে 2 ফোঁটা জল পড়লো। এভাবেই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকালে অনন্যা আসলো আমাকে ডাকতে। সে বলল ছাদে যাবে, তাই আমি আর অনন্যা ছাদে গেলাম। অনন্যা বলল, আচ্ছা ওই ছেলেটার কি করলে? আমি ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। অনন্যা মনে মনে বলে, আমি যতই তারে দেখি ততই মায়ে পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, তা হবে কেন, আমরা তো শুধু বন্ধুর মতো। আমি বললাম, চুপ হয়ে আছো কেন? অনন্যা বলল, না কিছু না, এমনি। আমি বললাম, ওহ তাই বলো। অনন্যা বলল, একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? অনন্যা বলল, তোমার কেমন মেয়ে পছন্দ? আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছু বললাম না। অনন্যা বলল, বলো না কেন? আমি বললাম, হঠাৎ এমন প্রশ্ন কেন? অনন্যা বলল, আরে এমনিতেই বলো। আমি বললাম, এখন কিছু নাই, আর আমি আর কোনো মায়ায় পড়তে চাই না। অনন্যা বলল, আচ্ছা বলা লাগবে না। অনন্যা মনে মনে বলল, এভাবে এখন না বললেও হতো। ওই দিনটা এভাবেই কেটে গেল। পরের দিন সকালে আমি আর অনন্যা একসাথে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসছে, তাই আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে উত্তপ্ত করছে, তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক, কারণ সে হলো লিমা। লিমা বলল, কেমন আছোস? আমি বললাম, ভালো আছি, তুই কেমন আছোস? লিমা বলল, ভালো। তা তুই এই কলেজে? আমি বললাম, কিন্তু তুই এখানে কেন? লিমা বলল, আরে আমি তো এখানে ভর্তি হয়েছি। যে ছেলেগুলো টিচ করতেছিল আমরা যাওয়ার পরে ওরা চলে যায়। আমি বললাম, এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি। ওহ, আপনারা তো চিনতে পারছেন না লিমাকে? আচ্ছা চলেন ওর পরিচয় দেই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসি পরীক্ষার পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং ওরা সপরিবারে চলে যায়। এরপরে ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি। অতীত শেষ, এখন বর্তমানে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম। আমি বললাম, তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেই। লিমা বলল, তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি। হ্যালো, আমি লিমা। সকলে পরিচয় হয়ে নিল। আমি বললাম, তা আন্টি আঙ্কেল কেমন আছে? লিমা বলল, ভালো আছে। আচ্ছা তুই এখানে আছোস, চল আমাদের বাসায় যাবি আজকে? আমি বললাম, না আজকে যাব না, অন্যদিন। আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনেন। লিমা বলল, আচ্ছা ঠিক আছে। তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে।
আর আমি চুপি চুপি ওরে বললাম, কি দেখোস? মেহেদি বলল, মামা ক্রাশ নামক বাস খাইছি। আমি ওর কথা শুনে হেসে ফেললাম। যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম। ওহ, আপনাদের তো বলাই হয় নাই, রাহাত আর সামিয়ার হয়ে গেছে, আই মিন রিলেশন। তো রাহাত আর সামিয়া পিছনে কথা বলতে বলতে আসতেছে, চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, অনের কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে। তখন বুঝলাম হয়তো ওর বোন আসছে। তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরলো আর আমার দিকে এগিয়ে আসছিল। আমার কাছে এসে মেয়েটি বলল, ও কে? আমি বললাম, আমি উনাদের বাসার ড্রাইভার। মেয়েটি বলল, ও অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অন্যের আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। আঙ্কেল বলেছিলেন যে অনন্যা ড্রাইভার হয়ে থাকতে, এর জন্য উনি আমার বেতনও দেন। কোনো চাকরির জন্য আমিও আর দ্বিমত করিনি, রাজি হয়ে গিয়েছি। এবার বর্তমানে আসি। আমি বললাম, আপনি গাড়িতে উঠেন। তখনই আমার গালে 2টা থাপ্পড় পড়ল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মাহি বলল, ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজাটা খুলবো? তুই আমাকে কিভাবে দরজা খুলতে বলিস? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। অনন্যা স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, সে তোর থেকে বড়। মাহি বলল, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না, আর আমি ছোট লোক দেখতে পারি না। অনন্যা বলল, ভুলে যাস না, সবাই মানুষ। মাহি বলল, তোকে জ্ঞান দিতে হবে না। আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? অনন্যা বলল, কারণ আমি ওকে। কথা বলতে গিয়েও অনন্যা থেমে গেল। অনন্যা কথা ঘুরিয়ে বলল, মানুষকে সম্মান দিতে হয়। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, ওই এরকমই। আমি বললাম, না ঠিক আছে। আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল। আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকালে ছাদে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি দুইজনই আছে। আমি চলে আসব তখন মাহি ডাক দিল, এই ড্রাইভার এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। মাহি বলল, তুই এখানে কেন? আমি বললাম, আপনারা এখানে আছেন আমি জানতাম না, যদি জানতাম তাহলে আসতাম না। মাহি বলল, নেক্সটে যেন আর কখনো এমন না হয়। আমি বললাম, আচ্ছা হবে না। তখন অনন্যা বলল, ওই আসবে না মানে কি? সে আসবে, তাতে কোনো সমস্যা নাই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি। আর মাহি আমাকে এত অপমান করতেছে, সবই আমার কপাল, কিছু করার নাই। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আমি আসার পরে মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? আঙ্কেল বলল, ওই তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। মাহি বলল, আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে ভাবছে, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোকে ছাড়বো না, আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অপরদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজের ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আড্ডার বিকল্প হলো না। লিমাকে বললাম, শুন, তোর কি বয়ফ্রেন্ড আছে? লিমা বলল, না নেই। কেন? আমি বললাম, তাহলে তো ভালোই হলো। আর হ্যাঁ, মেহেদি তোরে লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? লিমা বলল, করা যায়, খারাপ না। আচ্ছা, ওরে বলে দিস আমি রাজি। আমি বললাম, আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম। অনন্যা বলল, লিমার সাথে কি কথা বলতেছিলে? আমি বললাম, একটু ওয়েট করো, জানতে পারবে। অনন্যা অবাক হয়ে গেল। আমরা ক্লাস করার পর আমি বললাম, আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দিবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কি কারণে ট্রিট, এমনকি মেহেদিও জানে না। মেহেদি বলল, কি কারণে আমি ট্রিট দিব? সকলেই আমার কাছে কারণ জিজ্ঞেস করলো। আমি বললাম, আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আরে এভাবে তাকিয়ে থাকবি নাকি ট্রিট নিবি? সবাই বলল, আরে অবশ্যই নিব। অন্যদিকে রাহাত বলতেছে, আজকে তোর পকেট খালি করব। আমার বেলায় মনে আছে? আমরা সবাই হেসে ফেললাম। মেহেদি বলল, আমার কপালে আজকে খারাপ হয়ে আছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম। খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। পরের দিন মাহি চলে গেল আর আমি মনে মনে বললাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিছে, চলে যাওয়াতে বাঁচলাম। এর মধ্যেই চলতে থাকে আমার জীবন। কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা, দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। যাক, অনেক কথা বলে ফিরেছি, এখন গল্পে ফিরা যাক।
পরের দিন সকালে উঠে আমি পুরাই সারপ্রাইজ কারণ আঙ্কেল বলল ওনার সাথে আজকে অফিসে যেতে হবে, যে কারণে আমি রেডি হয়ে নিলাম। আজকে আর কলেজে যাওয়া হবে না, তাই অনন্যা একাই চললো কলেজে। আঙ্কেল বলল চলো এখন। আমি বললাম আচ্ছা চলুন। আমি আর আঙ্কেল ওনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে। জ্যামের কারণে অফিসে পৌঁছাতে একটু লেট হয়ে যায়। আঙ্কেল ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাতে, তাই আমি ম্যানেজারের সাথে অফিসটা ঘুরে দেখতে লাগলাম। দেখলাম অনেকের কাজের গতি স্লো, ঠিক মতো কাজ করছে না, কিন্তু আমি কাউকে কিছু বললাম না, শুধু দেখে গেলাম। আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছে দেখলাম আঙ্কেল একাই আছেন। তাই আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল অফিসের লোকদের কাজের গতি অনেক কম। আঙ্কেল বললেন ওদের তো কাজ সঠিকভাবে করা উচিত, বেতনও অনেক বেশি দেওয়া হয়। এদিকে অনন্যা কলেজে আমাদের আড্ডার স্থানে চলে গেল। তখন রীতা অনন্যাকে বলল কিরে আবির আসলো না আজকে? অনন্যা বলল সে বাবার সাথে অফিসে গিয়েছে। রীতা বলল আচ্ছা। অপরদিকে আমান সাহেব আবিরকে সব বুঝিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে, তাহলে আমিও একটু মুক্তি পাবো। কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো কর্মীরা তো তাদের কাজ ঠিক মতো করছে না, এর কারণ কি? না, আমাকে এই খোঁজ নিতে হবে। কাজ ঠিক মতো করলে তো আরো অনেক বেশি লাভবান হওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। আবির তখন বেশ কয়েকজনকে ডেকে নিল। আবির বলল আচ্ছা আপনারা আপনাদের কাজ ঠিক মতো করছেন না কেন? একজন কর্মী বলল আমাদের পরিশ্রম হয় অনেক, আর সেই তুলনায় টাকা অনেক কম পাই, আর অন্য ফ্যাক্টরিতে থাকলে আরো ভালো টাকা পেতাম। তখন আমি বললাম আপনার বেতন কত? কর্মী বলল 10,000 টাকা। আমি বললাম আপনাদের সাধারণ স্টাফদের বেতন তো 15,000 টাকা, আর আপনাদের উপরে যারা তাদের বেতন 20,000, কিন্তু আপনারা পান 14,000। আপনারা যান, ন্যায্য মূল্য আপনারা পাবেন, আপনারা কাজে মন দেন। সকল কর্মী তাদের কাজে চলে গেল। তবে এখন আমার কাজ করতে হবে। কে এই সকল কাজ করছে? আমি আঙ্কেলের রুমে গেলাম আর সবকিছু খুলে বললাম। তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলেন। আঙ্কেল বললেন সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন। ম্যানেজার বলল ইয়ে মানে আপনার দেখার প্রয়োজন নেই, ওইগুলো তো আমার কাজ, আমাকে করতে দেন, শুধু শুধু আপনার কষ্ট হবে। আঙ্কেল বলল আপনাকে আনতে বলেছি। ম্যানেজার বলল আচ্ছা আনছি। এই বলে ম্যানেজার চলে গেল। আর কিছুক্ষণ পরে আসলো খাতা নিয়ে। আঙ্কেল আমাকে বললেন দেখতে। আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে নিজের নামে। আমি এটা আঙ্কেলকে বলা মাত্রই আঙ্কেল বলল আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো, আর যে সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন, না হলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। এটা বলার পর দেখলাম ম্যানেজার পকেট থেকে কি যেন বের করছে। পরক্ষণেই খেয়াল করলাম তার হাতে রিভলভার। আঙ্কেলের দিকে যখনই মারতে যাবে তখন আমি আঙ্কেলের টেবিলে থাকা কাচের গ্লাস ম্যানেজারের দিকে ছুড়ে মারলাম। তখনই তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল, আর আমি তা নিয়ে তার দিকে তাক করলাম। এদিকে আঙ্কেলের ডাকে সিকিউরিটি চলে এসেছে। আঙ্কেল পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং তাকে গ্রেফতার করে। যাওয়ার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা নিয়ে নিলেন। পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল। সকল কর্মীরা অবাক, কেন পুলিশ এসেছে, কি কারণেই বা ম্যানেজারকে ধরে নিয়ে গেল। আমি গিয়ে সকলের উদ্দেশ্যে বললাম আপনাদের যেই ম্যানেজার ছিল সে আপনাদের টাকা থেকে কেটে তার অ্যাকাউন্টে জমা করত, তাই তাকে ধরে নিয়ে গেছে। শুনেন সকল স্টাফদের বেতন 15,000 টাকা, আর তাদের উপরে যারা আছেন তাদের বেতন 20,000 টাকা। এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠল। আমি আরো বললাম এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরো বাড়ানো হবে। সবাই বলল এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করব। আমি বললাম তাহলে যে যার মতো কাজে চলে যান। তখন সবাই যে যার মতো কাজ করতে লাগলো। সেদিনের মতো আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। আসতে রাত হলো, তাই আমি আর আঙ্কেল ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে গেলাম। আঙ্কেল বলল এখন তো নতুন ম্যানেজার লাগবে। আমি বললাম হুম। আন্টি এবং অনন্যা বলল নতুন ম্যানেজার লাগবে মানে আগের জন কই গেল? তখন আঙ্কেল সব খুলে বলল। আমি বললাম পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেই, তাহলে ম্যানেজার পাওয়া যাবে। আঙ্কেল বললেন আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান।
পরের দিন আঙ্কেল একাই অফিসে গেলেন, কারণ আমি আজকে কলেজে যাব। তাই আমরা দুজন মানে আমি আর অনন্যা কলেজে গেলাম, আর কি প্রতিদিনের ন্যায় আড্ডা দেওয়া। আমি বললাম, আচ্ছা তোদের ইচ্ছা কি, বড় হয়ে কি করবি? ছেলে ফ্রেন্ড 3 জন বলল আব্দুল্লাহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করব, আরেকজন বলল আমার বাবার ব্যবসা করব, আর মেয়েগুলার কথা কি বলবো, ওরা স্বামীটা বসে বসে খাবে। মজা করে বললাম, আপনাদের তো বলাই হয়নি, রাহাত আর মেহেদি দুজনে সাইমা আর আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড লামিয়ার সাথে প্রেম করছে। সেই দিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে আমি মনে মনে ভাবতেছি, ভাইয়া আমার সাথে এমন কেন করলো? আমি তো তার কিছু করি নাই, যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিল, তাও আবার কোনো এক মিথ্যা অপবাদে। আমি কি আর কখনোই আবার আগের জায়গায় যেতে পারবো না? সারা জীবন কি এভাবেই থাকতে হবে কোনো এক মিথ্যা অপবাদ নিয়ে? এটা চিন্তা করে চোখে পানি চলে আসলো। আজকাল নিজের চোখটাও বিশ্বাসঘাতকতা করে, না চাইলেও কেন যেন চোখের পানি চলে আসে। অনেকদিন তো হলো মায়ের সম্পর্কে জানি না, তাই আমি আমার ফুফাতো ভাইকে ফোন দিলাম, আর পরক্ষণে সে রিসিভ করলো। আমি বললাম, কেমন আছোস? হাসান বলল, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি বললাম, আমি আবির। মা কেমন আছে? হাসান বলল, তেমন ভালো না, তোর কথা অনেক বলে, তবে শুন, তোর এই ব্যাপারে বাইরের কেউ জানে না, যদি কেউ তোর কথা জিজ্ঞাসা করে তাহলে কিছু একটা বলে দেয়। এই তো সেদিন আমি তোদের বাসায় যাই, আর দেখি রায়পুরে তোর যেই খালামণি থাকতেন তারা এসেছেন। তখন তিনি তোর কথা বলেছিল। খালামণি জিজ্ঞেস করেছিল, আপু তোমার ছোট ছেলে মানে আবিরকে তো দেখছি না। তখন তোমার আম্মু বলল, ও সে তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। একদিন মারামারি করেছিল আবির, তাই ওকে ওর ভাই মারে, অনেক কথা বলে, যে কারণে বাসা থেকে চলে যায়, আর কেমন যেন বাসার আলোটা নিভে যায়। এই বলে আম্মু কান্না করে দিল, আর বলল আবার যে কবে ফিরে আসবে আল্লাহ জানে। হাসান বলল, সেখানে থাকার কিছুক্ষণ পরে আমি চলে আসি, আর তুই বল কেমন আছোস, কোনো টাকা লাগলে বলিস। আমি মনে মনে বললাম, এই হলো বন্ধুত্ব, যেখানে সবকিছুই ক্ষুদ্র। আমি হাসানকে বললাম, আমি ভালো আছি, আর আমার টাকার কোনো প্রয়োজন নেই। হাসান বলল, আচ্ছা লাগলে বলবি। আমি বললাম, ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম, আর মায়ের কথা শুনতে ইচ্ছে করছিল, তাই মার ফোনেই ফোন দিলাম, কিন্তু ফোনটা তো বন্ধ। এখন কি করি? ও ভাবির ফোনে ফোন দিয়ে দেখি কি করা যায়। যেই বাবা সেই কাজ, তাই ভাবির ফোনে ফোন দিলাম। ফোন রিসিভ হলো। আপনারা হয়তো ভাবছেন কেন হাসানকে বললাম না মাকে ফোন দিতে, কারণ হাসান বাড়িতে নেই, তাই তার ফোন দিয়ে কথা বলতে পারিনি। গল্পে ফিরা যাক। আমি বললাম, হ্যালো কেমন আছো ভাবি? ভাবি বলল, কে? আবির। আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আমি বললাম, ভালোই আছি। মা কই, মার কাছে একটু দেওয়া যাবে? মার কথা শুনতে অনেক ইচ্ছে করতেছে। আর ভাইয়া কই? ভাবি বলল, তোমার ভাই বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আর হ্যাঁ, মা এখানেই আছে, কথা বলো। আম্মু বলল, কে ফোন করেছে? ভাবি বলল, দেখো কে ফোন করেছে। তখনই আমি বললাম, কেমন আছো মা? আম্মু বলল, কে? আবির। এই বলেই আম্মু কেঁদে দিল। আমি বললাম, আমি। আমারও চোখে পানি চলে আসলো। আম্মু বলল, বাবা তোকে ছাড়া আমি ভালো নেই, তুই চলে আয়, না হলে তুই কই আছোস বল, আমি এসে তোকে নিয়ে আসবো। আমি বললাম, না আম্মু, যে অপবাদ নিয়ে আমি এসেছি তা মিথ্যা প্রমাণ না করা পর্যন্ত আমি আসবো না। তবে চিন্তা করো না, আমি ভালো আছি অনেক। আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ আর কিছুক্ষণ কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। সেই দিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে না গিয়ে আঙ্কেলের সাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে আমি অবাক, কারণ আজকে সকল কর্মীরা তাদের কাজে মনোযোগী। তা দেখে আমি আর আঙ্কেল অনেক খুশি। কিন্তু এভাবে তো আর চলে না, একজন ম্যানেজার লাগবে। তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, অনন্যাদের কোম্পানির নাম। এর জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হবে, আর 2 দিন পরে ইন্টারভিউ। আপনাদের কাছ থেকে 2 দিন ক্রপ করি। 2 দিন পর আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বলে, যে কারণে আমি ইন্টারভিউ নিতে যাই। বলে রাখা ভালো, আমি এক জায়গায় গিয়েছিলাম, যে কারণে আসতে একটু লেট হয়ে যায়। আমি গিয়ে চতুর্থ ব্যক্তিকে ম্যানেজার পদ দিলাম। ওহ, আপনারা তো বুঝতে পারছেন না, চলেন ফ্ল্যাশব্যাকে যাই। এদিকে 8-10 জন লোক বসে আছে, কখন ইন্টারভিউ শুরু হবে। তারা একে অপরের সাথে কথা বলছে। প্রথম জন, আজকাল চাকুরির যে অবস্থা, ঘুষ ছাড়া চাকুরি খুব কষ্টকর। দ্বিতীয় জন বলল, আমি 10 লক্ষ টাকা জমিয়ে রেখেছি ভালো কোনো চাকুরির জন্য। তৃতীয় জন বলল, এখন টাকাই সব, টাকা দিলে চাকরি হবে, না হলে নাই, আপনি চাকরি পেলে কি করবেন? চতুর্থ জন বলল, সব জায়গায় টাকা দেখে না, অনেক জায়গায় যোগ্যতা দেখে, আর আমি নিজের জন্য না, এই কোম্পানির জন্য যা করার করব, কেননা এর দ্বারাই আমার জীবন চলবে। যে কারণে এখানে চাকরি হলে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব, এমনকি জীবনও দিয়ে দিব। পঞ্চম জন বলল, আমি এখানে কাজ করে নিজের জীবন গড়ব। আরো কয়েকজন আরো অনেক কথা বলল, আর আমি ওদের সাথে বসে ওদের কথা শুনছিলাম। তবে মাস্ক পরে থাকায় অফিসের কেউ চিনতে পারেনি। আরো একটা কারণ আছে, কেননা আমি অফিসে এর আগে মাত্র একদিন এসেছিলাম। তো উপরের বর্ণনা অনুযায়ী যখন আমি চতুর্থ ব্যক্তিকে সিলেক্ট করলাম, তখন কয়েকজন বলল, আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে এসেছেন? তখন আমি বললাম, আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম। আর ওর কথা ঠিক আছে, যে
যে কারণে তাকে সিলেকশন করেছি। আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে, সব কথা বলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে। পরের দিন আঙ্কেল অফিসে গেল না, তাই আমি একাই গেলাম অফিসে। ধরতে গেলে আমি বস। অফিসে গিয়ে আমার কেবিনে বসতেই অয়ন বলল, স্যার আসতে পারি? আমি বললাম হুম আসো। অয়ন বলল, ধন্যবাদ স্যার। স্যার আমার কি কাজ করতে হবে বলেন। আমি তাকে তার কাজ বুঝিয়ে দিলাম। এখন হয়তো আপনারা ভাবছেন অয়নকে। অয়ন হলো এখন নতুন ম্যানেজার, যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি অয়নকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম। আজ শরীরটা ক্লান্ত ছিল, যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেই দিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যান না, তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন। গল্পে আসি, আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বলল আমরা সবাই কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। আমি অনন্যার দিকে তাকালাম, সে বলল যাবে, তাই আমিও বললাম কোন জায়গায় যাবি? সবাই বলল কক্সবাজার যাবে, তাই আমি কিছু বললাম না। যদিও আমি কক্সবাজারের অনেক জায়গায় চিনি, কিন্তু কিভাবে চিনি তা এখন বলবো না, আস্তে আস্তে জানতে পারবেন। তবে কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম। আমরা বেশ কয়েকজন, আমি, অনন্যা, লাকি, রাহাত, মেহেদি, রাফি, সাইমা, সারা, রিতা, লিমা, এই 10 জন যাব। তা সবাই ঠিক করলাম 1 সপ্তাহ পরে যাব। সেই দিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট মেয়ে, বয়স 10-11 হবে, ফুল বিক্রি করছে। আমি তার কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। মেয়েটি বলল, ভাইজান ফুল নিয়ে যান, একদম টাটকা ফুল। ওর কাছে কয়েকটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম, আর ওকে আমি টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অনন্যা আমার পাশেই ছিল, আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছি। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম, তখন অনন্যা বলল, আচ্ছা ফুলগুলো নিলে কেন? আমি বললাম তোমার জন্য নিয়েছি, আর এটা তো তোমার প্রিয় ফুল। অনন্যা বলল, এই 1 মিনিট, তুমি জানলে কিভাবে? আমি বললাম, তোমার মনে আছে যেদিন তোমার বাসার ছাদে প্রথম যাই সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই, কারণ তুমি লাগানোর পরে মারা গিয়েছিল। অনন্যা বলল, ও, আমি তাকে ওই ফুলগুলো দিলাম, আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিসে গেলাম। এখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আর 2000 বাড়িয়ে দিলাম। 6 দিন পর আজকে কলেজে গেলাম, আর সবাইকে একটা ঠিকানা দিয়ে বললাম ঠিকানায় চলে আসতে। তো পরের দিন সবাই ঠিক মতো চলে আসলো। আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম, সেটাতে গিয়ে উঠলাম। আমি মাঝামাঝি একটা সিটে বসেছিলাম, আমার সাথে অনন্যা বসেছে, আর সে বসেছিল জানালার পাশে। জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে। আমি বললাম সরি। অনন্যা বলল, সরি কেন, আমার কাঁধেই তো দিয়েছো। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, আর একটা হোটেলে উঠলাম। যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি। এক রুমে 2 জন করে, মেয়েদের 4টা আর ছেলেদের 2টা। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুপুরে খাবার খেলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। তার আগে প্ল্যান ছিল কালকে বের হব ঘুরতে। অপরদিকে যেই কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে আমাদের হোটেলের সামনে থামে, কেননা তারা কলেজ থেকে 3 দিনের বনভোজনে চট্টগ্রামে এসেছে। তাদের এখানে আসতে বিকাল হয়ে যায়, আর যে যার মতো রুমে চলে যায়। এদিকে আমি চোখ মিলে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর আমার সাথে ছিল রাহাত। আমি রাহাতকে ডাক দিয়ে বললাম, ওই হারামি উঠোস না কেন, কয়টা বাজে দেখ। রাহাত বলল, কয়টা বাজে? আমি বললাম, সন্ধ্যা হয়ে গেছে, আর তুই এখনো উঠোস না? উঠ, না হলে পানি মারবো, হালা ঘুম পাগল। রাহাত বলল, আরে উঠতেছি, পানি কেন আবার? ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম। আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি, যে কারণে ছাদে উঠলে উত্তাল সমুদ্র কিছুটা দেখা যায়। আমরা ছাদে আড্ডা দিয়ে বললাম, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কালকে সকালে সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যে যার রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে নিলাম, আর আমাদের আনা ডিএসএলআরটা নিতে নিলাম। অপরদিকে বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠলো। আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে। অনন্যা বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের দেখা যাচ্ছে, আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মোড় নিলাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে, আর তাদের সাথে। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। তার কিছুক্ষণ পর অনন্যা আসলো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে। সে আজকে শাড়ি পরেছে, নীল রঙের শাড়ি, আর সাথে হালকা মেকআপ। অনন্যা আমার সামনে এসে তুড়ি বাজালো, তখন আমার ধ্যান ফিরলো। আমি কিছুটা লজ্জা ফিল করলাম। আমি বললাম, আজকে এত সাজ কি কারণে? অনন্যা বলল, পরে জানতে পারবে। আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আজকে রেজাল্ট দিবে, এটা তো আপনারা আগে থেকেই জানেন। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ
কিছুক্ষণ পরে রেজাল্ট দিল। আমরা সবাই ভালো রেজাল্ট করেছি, যদিও আমি প্রথম আর অনন্যা দ্বিতীয়। আর বাকি যে কয়জন ছিল সবার রেজাল্ট টপ 20-এর মধ্যে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলাম। তখন অনন্যা বলল, চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম, কোথায় যাবে? অনন্যা বলল, গেলেই বুঝতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম। সেটা ছিল একটা পার্ক। আমি বললাম, তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? অনন্যা বলল, ভেতরে চলো। আমি আর অনন্যা ভেতরে গেলাম। কিছুক্ষণ কথা বলে অনন্যা বলল, আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না কিন্তু। আমি বললাম, বলো, কি বলবে? অনন্যা বলল, জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে। তুমি কি দিবে তোমার হাতটা ধরে হাঁটতে? প্রমিস, ছেড়ে যাব না কখনো। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে? আই লাভ ইউ সো মাচ। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। আমিও ওর প্রতি দুর্বল। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, আমাকে একটু ভাবতে দাও। অনন্যা বলল, আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো। এটা বলে হাঁটতে শুরু করলাম। অনন্যাও আমার সাথে ছিল। আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম, যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা বলবে। তারপর একই রিক্সাতে আবার বাসায় চলে আসলাম। সেদিনের মতো দিনটা ভালোই কাটলো। রাতে আমি একটা চিঠি লিখলাম। কি লিখলাম তা অনন্যার কাছ থেকেই পড়ে নিয়েন। এদিকে আঙ্কেল মনে মনে, একজন বিশ্বাসী ছেলে পেয়েছি, তার সাথেই আমি অনন্যার বিবাহ দিব। একদম আমার মনের মতো ছেলেটা। পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমার রুমের দিকে এসে দেখে আমার রুমের দরজা হালকা চাপানো, ভেতর থেকে লক করা ছিল না। কৌতূহলবশত সে রুমে প্রবেশ করলো। রুমে গিয়ে দেখে আমি নেই। ওয়াশরুমের দরজা খোলা। সে ভাবলো এত সকালে কোথায় গেল। তখন তার চোখ টেবিলের দিকে গেল। মোবাইলের নিচে একটা কাগজ আটকানো আর তাতে একটা নোট লেখা। অনন্যা লেখাটা পড়তে লাগলো, আমি অনেক আগে থেকে তোমাকে লাইক করতাম, আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকেই আমি জানতাম। আমি তোমার ডায়েরিটা পড়েছিলাম। আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম আর সেখানেই ডায়েরিটা পাই। তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি। তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয়, তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত, কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও। আঙ্কেলের কথা অনুযায়ী চলো, আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকে বিয়ে করো। বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি চললাম অজানা কোনো গন্তব্যে। ইতি, তোমার আবির। এটা পরে অনন্যা কাঁদতে থাকলো। তখন আঙ্কেল আসলেন আর বললেন, কাঁদছিস কেন বা? তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে। আঙ্কেল চিঠিটা পড়ে বসে পড়লেন আর বললেন, সে একবার তো বলতে পারতো। আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ নয়, সে আবির। আমি কি জানতাম সে চলে যাবে? অনন্যা বলল, আমি কিছু জানি না। তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও। আঙ্কেল বলল, চিন্তা করিস না, সে তোর ভাগ্যে থাকলে এমনিতেই আসবে আর আমি তাকে খুঁজে বের করব। অনন্যা বলল, তাই যেন হয়। কিছুদিন আগেই আঙ্কেল অনন্যাকে বলেছিলেন, আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আর কোনো কথা বলবি না, ছেলেটা অনেক ভালো, তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দিব। তখন অনন্যা দেখলাম খাওয়ার টেবিল থেকে চলে গেল আর আঙ্কেল পেছনে থেকে মুচকে হাসলেন। আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে। কোথায় যাব জানি না, পরিচিত কোথাও যাওয়া যাবে না, তাহলে অনন্যা জেনে যাবে। এইসব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম। তখনই একজনের সাথে ধাক্কা খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি। ছেলেটা বলল, আজব তো, দেখে চলতে পারেন না? আমি কিছু বললাম না। তখন ছেলেটি আমার দিকে তাকিয়েই বলল, ভাই আপনি? আমি বললাম, আপনারা তো বুঝতেছেন না ছেলেটাকে। ছেলেটা হলো নাইম। সে ওই ছেলেটা যে অনন্যার মোবাইল ছিনতাই করতে চেয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে এই ছেলেটি। আমি বললাম, কেমন আছোস তুই? আর আমাকে তুমি করে বলবি। নাইম বলল, ভাই আল্লাহর রহমতে ভালোই আছি। আর তুমি যে টাকাটা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন 2টা দোকান দিয়েছি, আর দোকানে 2জন কর্মচারী আছে। তবে আমিও মাঝে মাঝে যাই। আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি। তা তুমি কেমন আছো? আমি বললাম, আছি কোনো রকম। আচ্ছা, কোনো একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি? আমি বাড়ি থেকে চলে এসেছি তাকে বলেছি, কিন্তু কি কারণে চলে এসেছি এটা বলিনি। নাইম বলল, অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের সাথে থাকবে। 3 রুমের ফ্ল্যাট একটা খালি পড়ে থাকে, আর তোমার অবশ্যই কোনো না কোনো একটা চাকরি হয়ে যাবে। আর মাকে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে দেখতে চেয়েছেন। আমি বললাম, আচ্ছা চল তাহলে। নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল, তার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি। আমি আর নাইম চলে আসলাম ওদের বাসায়। এই বাসাটা অনন্যাদের বাসা থেকে অনেকটুকু দূরে। রিক্সাতে আসলে প্রায় 1 ঘন্টা লাগবে। এটা শহর, এক বাসা থেকে অন্য বাসার লোকদের চিনা যায় না, আর এত দূরে তো কখনো সম্ভবই না। আমি রুমে প্রবেশ করলাম। নাইম বলল, মা দেখো কাকে এনেছি। নাইমের মা বলল, কাকে এনেছিস? নাইম বলল, ওই যে তোমার কাছে যার কথা বলতাম, ওই ভাইয়াটা। আন্টি আমাকে আপ্যায়ন করলেন। নাইম বলল, সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে, তাই আমাদের এখানে থাকবে। নাইমের মা বলল, তাতে কোনো সমস্যা নেই, তার যতদিন ইচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। আর আমাকে আমার রুম দেখিয়ে দিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল।
দোকানটা বেশ বড়। ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বলল এটা আমার দোকান। আমি বললাম তাহলে তো অনেক উন্নতি হয়েছে তোমার। নাইম বলল সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না। তারপরে আমি আর নাইম বাসায় চলে আসলাম। পরের দিন চাকরি খুঁজতে বের হলাম। চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম। টিসি আনলাম এজন্য যেন অনন্যার সাথে আমার দেখা না হয়। চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম। অফিসটা খুব বড় না, মাঝারি, প্রায় 200-300 কর্মচারী রয়েছে। এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে, তাই যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করলো সব সঠিক উত্তর দিলাম। যদিও আমি রায়হান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে যাব না, কেননা উনার সাথে আমান চৌধুরী বা অনন্যার বাবার ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে, যে কারণে উনার ওখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ওখানে যাব না। তো এখন বর্তমানে ফিরা যাক। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে। আমি অফিস থেকে বের হয়ে মিষ্টি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে, আর উনারাও খুশি হলেন। যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকে অন্য এক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে প্রায় অনেকটুকু দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে। আর নাইমও এখন ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে। আজকে অফিসে প্রথম দিন, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। অফিসে গিয়ে আমার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। তখন ওই পিয়ন এসে আমাকে বলল, স্যার আপনাকে তার রুমে ডেকেছেন। আমি বললাম আচ্ছা আমি আসছি। পিয়ন চলে গেল। আমি বসের রুমের দিকে যেতে লাগলাম। এর মাঝে অফিসের কিছু বিবরণ দেই। এখানে সবাই আমার থেকে বয়সে বড়, আর শুনেছি বস নাকি ভালো। বসের রুমের সামনে এসে বললাম স্যার আসতে পারি? বস বলল হুম আসেন। আমাদের বসের নাম জয়, আর উপাধি বা বংশের নাম খান। বয়সে আমার মতোই হবে। ওনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছেন, বাবার একমাত্র ছেলে। জয় বলল তা আপনার নাম তো আবির। আমি বললাম হুম। জয় বলল এই ফাইলটা নাও আর সম্পূর্ণ করে দাও, আজকেই দিতে হবে এটা। আমি বললাম আচ্ছা। আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম, আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম। যেহেতু এই কাজে আমার ধারণা অনেক, তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা করে ফেললাম। আমার কাজের গতি দেখে স্যার অবাক হলেন। স্যার বললেন এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে? আমি বললাম আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই, তাই পেরেছি। সেই দিনের মতো আরো কিছু কাজ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি জানতাম না, কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও আছে। ফোন কেনার কারণ আমি আমার আগের ফোনটা অনন্যাদের ওখানে রেখে এসেছি। আমি ফ্রেশ হয়ে হাসানের কাছে ফোন দিলাম। হাসানকে বললাম মা কেমন আছে? হাসান বলল হুম ভালোই। কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবে চলে গেল 3 মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। ধীরে ধীরে জয়দের অফিসটা অনেকটা বড় হয়েছে। এখন তাদের কর্মী প্রায় 1000। আগের বাসায় আর থাকি না। অফিস থেকে যে ফ্ল্যাট দেওয়া হয়েছে ওটাতেই আমরা থাকি, সাথে একজন কাজের মেয়ে আছে। কিছুদিন পর আমি স্যারকে বললাম স্যার আমার কিছুদিনের ছুটি লাগবে। স্যার বলল কি জন্য? আমি বললাম আমার দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে। স্যার বলল আচ্ছা ঠিক আছে। আমি স্যারের থেকে 15 দিনের ছুটি নিলাম। আজকে পরীক্ষা, তাই মোটামুটি প্রিপারেশন নিয়ে কলেজে গেলাম। আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো, যাকে দেখে আমি অবাক, কেননা সে আর কেউ নয়, সে হচ্ছে জয়, মানে আমার স্যার। আমি বললাম স্যার আপনি এখানে? স্যার বলল হুম, কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই পড়ি। আমি বললাম আমিও তো এখানেই পড়ি। জয় বলল তাহলে তো ভালোই হলো, আজ থেকে এখানে কোনো স্যার নয়, আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে নো তুমি নো আপনি, শুধু তুই, ঠিক আছে? আমি বললাম আচ্ছা স্যার। ঠুক্কু জয় আমার পাশের সিটেই স্যার মানে জয়ের সিট পড়েছে, তাই দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম। ঠিকমতো পড়তে না পারায় পরীক্ষা এতটা ভালো হয়নি, তবে যেদিন রেজাল্ট দিল তখন দেখলাম আমি আর জয় দুইজনেই টপ 20-এর মধ্যে আছি। এভাবে কয়েকটা মাস কেটে যায়। এখন জয় আমার অনেক ভালো বন্ধু। সে যেখানে যায় আমাকে নিয়ে যায়, এমনকি তার বাসায়ও অনেকবার গিয়েছি। এমনই একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে, তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল। আর যেখানে যাওয়া হলো তা হলো সিলেট। আমি আর জয় রেডি হলাম। নিজস্ব গাড়ি থাকতেও বাসের টিকিট কাটলাম। সিটে যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটলো। জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় পড়লো, তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম কিন্তু পারলাম না। এদিকে ওর সাথে একটা ছেলে বসলো, আর আমি আমার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে বাসে উঠলো, আমার সমবয়সী হবে, আর আমার পাশে এসে বসলো। আমি আর একটু জানালার দিকে সরে বসলাম। মেয়েটা বলল আপনার নাম জানতে পারি? আমি বললাম আমার নাম আবির। আপনার? মেয়েটি বলল আমার নাম নীলা। আমি বললাম ও আচ্ছা, আপনিও কি সিলেট যাচ্ছেন? নীলা বলল হুম। তা আপনি কি কারণে যাচ্ছেন? আমি বললাম ফ্রেন্ডের সাথে ঘুরতে প্লাস অফিসের একটা কাজে। নীলা বলল ও আমিও অফিসের একটা কাজে যাচ্ছি। যাওয়ার মাঝে ওর সাথে আরো কথা হলো, আর যেহেতু সমবয়সী তাই ও বলল তুমি করে বলতে, তাই আমিও ওকে তুমি করে বললাম। এদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেটে এসে পৌঁছলাম। অনলাইনে বুকিং করা একটা হোটেলে আসলাম। 2 রুম বুক
করা ছিল, তাই যে যার রুমে চলে গেলাম। পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব। অফিসের কাজটা আরো 2 দিন পরে, তাই আজকে ঘুরতে বের হলাম। আমাদের আনা ডিএসএলআরটা নিয়ে বের হলাম, ঘুরলাম আর অনেক ছবিও তুললাম। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন অফিসের কাজে যেতে হবে। এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে, যার মধ্যে যাদের কাজ ভালো হবে তাদেরকে কাজটা দেওয়া হবে। প্রায় 20 কোটি টাকার লেনদেন, তাই ভালো কাউকেই দেওয়া হবে। ওখানে গিয়ে আমি অবাক, কেননা নীলাও সেখানে উপস্থিত। ও এসেছে আর কে কোম্পানি অফ ইন্ডাস্ট্রিজ থেকে। আর যারা কাজ দিবে তাদের দেখে আমি আরো বেশি অবাক, কেননা তিনি হলেন রায়হান চৌধুরী। দেশে বিদেশে উনার অনেক ব্রাঞ্চ রয়েছে। কিছুক্ষণ পরে জয়দের কোম্পানির নাম বলা হলো, কেননা বিগত কয়েক মাসে ভালো পজিশনে চলে এসেছে। যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল। সব কাগজ বুঝে আসতে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কেননা উনি আমাকে চিনে ফেলতে পারেন। আর জয়কে অনেকে কংগ্রাচুলেশন জানালো। জয় আসার পরে নীলা জয়কে কংগ্রাচুলেশন জানালো। আর জয় এসে আমাকে বলল, তুই থাকার কারণে এত দূরে আসতে পেরেছি। তারপরে আমি আর জয় চলে আসলাম। আরো 2 দিনে অনেক জায়গায় ঘুরে ঢাকা ব্যাক করলাম। আমাদেরকে যেই প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটা সম্পূর্ণ করা হলো 1 সপ্তাহের মধ্যে। এখন জয়দের কোম্পানি আরো ভালো পজিশনে চলে আসলো। এমনই একদিন আমার গাড়ির কিছু সমস্যা হয়, আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম। তখন দেখলাম নীলা হেঁটে কোথাও যাচ্ছে। আমার জানা মতে ওর অফিস তো এদিকে না, তাহলে কোথায় যাচ্ছে? আমি ওকে ডাক দিলাম আর বললাম, কোথায় যাচ্ছ? নীলা বলল, আচ্ছা এখানে না একটা কফি শপ আছে, চলুন সেখানে গিয়ে কথা বলি। আমি বললাম, আচ্ছা চলো। আমি আর নীলা একটা কফি শপে গেলাম। সে যা বলল তা শুনে আমার খুব খারাপ লাগলো। তার কথায় আমার মনে কোনো এক জায়গায় বিঁধলো, মানুষ কতটা খারাপ হলে এমনটা করতে পারে। চলুন কি হয়েছিল নীলার সাথে সেদিন শুনে আসি। 1 সপ্তাহ আগে নীলার বস বলল, কি কারণে কাজটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। নীলা বলল, স্যার আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাসে অনেক ভালো, যে কারণে রায়হান চৌধুরী ওদের কাজ দিয়েছেন। নীলার বস বলল, তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য? তুমি জয়েন করেছো অনেক দিন, তাহলে তুমি আনতে পারলে না কেন? এখন তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। নীলা বলল, প্লিজ স্যার এমনটা করবেন না, তাহলে আমরা একেবারে পথে নেমে যাব। আমার বাবা নেই, মা আর ছোট ভাইকে নিয়ে আমার সংসার। মা কিছু করেন না, তিনি অসুস্থ। স্যার চাকরি থেকে বরখাস্ত করেন না আমাকে। নীলার বস বলল, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে আর বাদ দিব না। নীলা বলল, জি স্যার বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। নীলার বস বলল, আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম, কিন্তু আজকে কোনো একটা উপায়ে পেয়ে গেলাম তোমাকে। তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে, তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব না, আর তোমাকে প্রমোশন দেওয়া হবে, আর তোমার বেতনটাও বাড়ানো হবে। হ্যাঁ আমি জানতাম আমরা ওই কাজটা পাবো না, এজন্যই তোমাকে পাঠিয়েছি। এটা ছিল তোমাকে ভোগ করার একটা চাল মাত্র। এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার কাছে মনে হচ্ছে সে ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। যখনই তার বস তার একেবারে সামনে চলে আসলো, তখনই কোম্পানির ম্যানেজার বাইরে থেকে বলল, স্যার আসবো? নীলার বস নিজেকে ঠিক করে বলল, হুম আসো। ম্যানেজার বলল, স্যার কর্মচারীরা তো কোনো কাজ করতে চাচ্ছে না, তাদের কাজের তুলনায় টাকা অনেক কম পায়, তাই অনেকে বলছে কোম্পানি ছেড়ে দিবে। নীলার বস বলল, না এখন বাড়ানো হবে না, ওদের কাজ করতে বলো, পরে বেতন বাড়ানো হবে। তাদের কথার মাঝে নীলা এসে পড়ে তার ডেস্কে এসে কিছু কাজ করতে থাকে। নীলা যে চলে গেছে তার দিকে খেয়ালই করেনি তার বস। ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে, এই বলেই সে চলে যায়। নীলার বস খেয়াল করে নীলা নেই, তখন সে সিকিউরিটিকে ডাক দেয়। সিকিউরিটি বলল, জি স্যার বলুন। নীলার বস বলল, নীলাকে আমার রুমে আসতে বলো। সিকিউরিটি বলল, আচ্ছা স্যার। তারপর সিকিউরিটি নীলার ডেস্কের সামনে গিয়ে বলল, স্যার আপনাকে তার রুমে ডেকেছেন। নীলা বলল, আপনি যান, আমি আসছি। তখন সিকিউরিটি চলে গেল। তার কিছুক্ষণ পরে নীলা তার বসের ডেস্কে গেল। নীলার বস বলল, তা কি ভাবলে তুমি? নীলা বলল, এটা নেন স্যার। বস বলল, কি এটা? নীলা বলল, রিজাইন লেটার। আমি আজকে থেকে আর আপনার এখানে কাজ করব না। তবে স্যার একটা কথা শুনে রাখেন, একজনের দুর্বলতায় কখনো হাত দিবেন না, হয়তোবা সেই হাত ভেঙে যেতে পারে। বিদায় স্যার। এই বলে নীলা চলে আসে। তখন তার বস বলে, শকুনের দোয়ায় গরু মরে না। এবার বর্তমানে আসি। তখন নীলা খেয়াল করলো আমার চোখে পানি। নীলা বলল, আপনি কাঁদছেন কেন? আমি বললাম, না তো, কই কান্না করছি। আচ্ছা বাদ দাও, ওর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করছে। আমি বললাম, আচ্ছা সত্যি কি তোমার বাবা নেই? নীলা বলল, সত্যি বলতে বাবা মারা যায়নি, তার প্রতি আমার শুধুই ঘৃণা। আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে, সে আমাদের খরচও দেয় না। তারপর থেকে আমি কোন রকমের সংসার চালাই, এখন একটা চাকরি জরুরি। আর তখনই তোমার সাথে দেখা হলো। আমি জয়কে কল দিলাম। জয় বলল, হুম বল। আমি বললাম, আমার তো একজন পার্সোনাল সেক্রেটারি লাগবে। আগের জন তো কোনো একটা কাজে চাকরি ছেড়ে চলে গেছে, তোর কোনো আপত্তি না থাকলে আমি আমার জন্য একজনকে নিযুক্ত করব, তুই কি বলিস? জয় বলল, তোর জন্য লাগবে, আমি কি বলবো, যা ভালো হয় করে ফেল। আমি বললাম, ওকে মাই ডিয়ার কলিজার বন্ধু। আমি বললাম, শোনো, কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে, আর তুমি হচ্ছে আমার পার্সোনাল সেক্রেটারি। নীলা বলল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, না না, বন্ধুত্বের মাঝে
মাঝে নো ধন্যবাদ, শুধু ট্রিট। নীলা বলল আচ্ছা ঠিক আছে দিব। তারপর সে তার গন্তব্যের দিকে পা বাড়ালো আর আমি আমার গন্তব্যের দিকে চলে আসলাম অফিসে। জয় বলল তোর জন্য কাকে সেক্রেটারি বানালি? আমি বললাম ওইটা তোর জন্য সারপ্রাইজ, আর তুই তাকে চিনিস? জয় বলল আচ্ছা দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে। আমি বললাম কালকে থেকে। জয় বলল আচ্ছা। জয় বলল আজকে বিকেলে আমার সাথে চল, এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম কই যাবি? জয় বলল ওইটা তোর জন্য সারপ্রাইজ, যেমনটা তুই আমাকে বলেছিলি। আমি বললাম আচ্ছা। সেদিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় তার প্রাইভেট কার নিয়ে বের হলাম। আমাকে দেওয়া কারটা ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। আমি বাসায় ফোন করে বললাম আন্টি আজকে আমার আসতে একটু লেট হবে, জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি। নাইমের মা বলল ওকে বাবা তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম আচ্ছা। এ বলে আমি ফোনটা রেখে দিলাম। বলে রাখি আন্টি আমাকে উনার বড় ছেলের মতোই দেখেন। আমি উনার কাছে বড় ছেলে আর নাইম ছোট। এদিকে জয় ড্রাইভিং করছিল, সে নিজেই চললো নিজের গন্তব্যে। জয় বলল আচ্ছা দোস্ত প্রেম করতে কি কি লাগে? আমি বললাম কেন, তুই প্রেমে পড়েছিস নাকি? জয় বলল একটু একটু। আমি বললাম কই, আমাকে তো বললি না। জয় বলল আরে এক সপ্তাহ আগে ওর সাথে আমার পরিচয়, কখনো সামনাসামনি দেখিনি, ওর সাথে কথা হয়েছে শুধু। তবে তোকে এখনই ওর ছবি দেখাবো না, সে আজকে দেখা করতে বলেছে। আগে বল কি করব? আমি বললাম পছন্দ হলে ভালো, সরাসরি প্রপোজ করবি, তবে এখনই না করাটাই ভালো, কিছুদিন যাক তারপরে। জয় বলল আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম। জয় একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়া করালো, মেইন রোড থেকে কিছুটা ভেতরে, তবে বলা যায় বড়লোকদের রেস্টুরেন্ট। আমাকে নিয়ে জয় ভেতরে গেল। আমি আর জয় ভেতরে গিয়ে একটা টেবিলে বসলাম। জয় কাকে যেন ফোন করলো। জয় বলল এই তুমি কোথায় আছো? অপর সাইড থেকে একটা মেয়ে বলল এই তো চলে এসেছি। জয় বলল আচ্ছা আসো। এই বলে জয় ফোন রেখে দিল। আমরা আরো কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচু করে কাকে যেন ইশারা করলো। আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে, হয়তো এটাই জয়ের জিএফ হবে। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা সুন্দর আছে, তবে আমি তাকে আগে কোথাও দেখেছি, অনেক আগে দেখেছি, সঠিক মনে আসছে না। মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো। তখন জয় বলল কেমন আছো? মেয়েটি বলল ভালো আছি, তুমি কেমন আছো? জয় বলল ভালো। আর হ্যাঁ তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেই, এ হলো আবির, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম হ্যালো আমি আবির। মেয়েটি বলল আমি মারিয়া। তখন কিছু খাবার অর্ডার দিল। আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম। আসার সময় আমি ড্রাইভিং করছি আর পেছনে জয় এবং মারিয়া। মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা ম্যাপে সেট করে নিলাম। দেখলাম জয়দের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পথ দূরে মারিয়ার বাসা। তার ঠিকানা ম্যাপে থাকার কারণে আর সমস্যা হলো না। অপরদিকে ওরা দুজন পিছনে কথা বলছিল, তাদের কথা শোনার প্রয়োজন নেই। মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে, আর জয় পেছন থেকে সামনে এসে বসলো। আমার বাসায় আসার পরে জয় ওর গাড়ি নিয়ে চলে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আসার পর মাঝে মাঝে হাসানের সাথে আমার কথা হয়। আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম। একটু পরে নাইম এসে দরজা খুলে দিল। এখন নাইমের পড়ালেখাও ঠিক মতো চলছে, আর আমার লেখাপড়া হয় মাঝে মাঝে। সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময় হয় না। আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম। তারপর আন্টি এসে খাবারের জন্য ডাক দিলেন। খেয়ে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম। ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি ভাবতেও পারিনি। পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙে। আমি উঠে ওযু করে নামাজ পড়ে নিলাম। একটু পরেই বের হলাম সকালে মর্নিং ওয়াক করার জন্য। তারপর বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। ড্রাইভার বলল স্যার গাড়ি স্টার্ট নিচ্ছে না, গ্যারেজে নিতে হবে। আমি বললাম আচ্ছা নিয়ে যাও। অপরদিকে নীলা আমার আগে অফিসে পৌঁছে গেছে, আর জয় নীলাকে দেখে অবাক। জয় বলল আরে নীলা তুমি আমাদের অফিসে কি মনে করে? নীলা বলল কেন, আবির বলেনি? আমি তো ওর পার্সোনাল সেক্রেটারি। জয় বলল ওহ আচ্ছা, ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এটা যে তুমি তা আমি ভাবতে পারিনি। তুমি এখানে আসলে কেন? তারপর নীলা জয়কে সব বলল। এর মাঝে আমি চলে আসলাম। আমি বললাম কি ব্যাপার, কি কথা হচ্ছে? জয় বলল তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে। আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম। আমার পাশে তার ডেস্ক, তবে এর মাঝে একটা কাচের দেয়াল আছে। নীলাকে অল্প বোঝানোর পরেই ও সব বুঝে নিল, কেননা ও বেশ দক্ষ এই বিষয়ে। আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে, তাই আমার কাজ কমে গেল। এমনই একদিন আমি একটা কাজ করছিলাম, তার কাজ না থাকায় আমার কাছে আসে আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয়। সে নিজেই ফাইলটা সলভ করে দেয়। নীলা বলল চল আজকে কোথাও ঘুরতে যাই। আমিও রাজি হয়ে গেলাম, আর জয়কে বলে 1 ঘন্টা আগে ছুটি নিয়ে বের হলাম। তবে জিএফ আর বিএফ ভেবে ভুল করবেন না, নীলা এখন আমার ব্যাপারে সব জানে। আমরা দুজন ভাই বোনের মতো। আমি আর ও ঘুরতে গেলাম একটা পার্কে। সেখানে গিয়ে দেখি মেহেদি আছে, আর তার সাথে আছে লিমা।
লিমা নাকি আজকে তার ফুপির বাসায় যাবে, তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে। লিমার ফুপির বাড়ি আমাদের গ্রামে, আমাদের বাসা থেকে বেশি দূরে না, আমাদেরটা অনেকটা গ্রাম সাইড, তাই হেঁটে পৌঁছাতে প্রায় 25 মিনিট সময় লাগে। মেহেদি আমাকে দেখে বলল, তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন? আমি মনে মনে ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু। আমি বললাম এখানে একটা চাকরি পেয়েছি, তাই এখানে এসে পড়েছি, কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে কিছুই বললাম না। তাছাড়া অনন্যা কিছু বলেনি তোকে? লিমা বলল, না বলেনি কিছু, তবে তুই আসার পর থেকে ও অনেকটা অন্যরকম হয়ে গেছে, ঠিকমতো ভার্সিটিতে আসে না, কথাও বলে না ঠিক মতো। মেহেদি বলল, তোর সাথে কে এটা? চিনলাম না তো। আমি বললাম, ওর সাথে তো তোদের পরিচয় করাতে ভুলেই গেছি, ও আমার বোনের মতো, আমার সাথেই কাজ করে, ওর নাম নীলা, পরিচয় হয়ে নে। নীলা বলল, হ্যালো আমি নীলা। লিমা বলল, আমি লিমা। আর মেহেদিও পরিচয় হয়ে নিল। আমি বললাম, কেমন চলছে তোদের দিনকাল? মেহেদি বলল, ভালোই, বাবার হোটেলে খাওয়া, পড়ালেখা শেষ করে চাকরি করব। ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ, লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে, তাই লিমা চলে গেল, আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও তার সাথে গেল। নীলা বলল, আজকে তোমাকে মা যেতে বলেছেন। আমি বললাম, অন্যদিন যাবনি। নীলা বলল, না আমি কোনো কথাই শুনতে চাই না, আজকে যেতে হবে, এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি। আমি বললাম, আচ্ছা চলো। আমরা যাওয়ার আগেই লিমা ওর মাকে বলেছিল আমি আসব, তাই তিনি সব রান্না বান্না করে রেখেছিলেন। আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতেই ওর ছোট ভাই এসে দরজা খুলে দিল। এখানে আসার আগে যখন নীলা বলেছিল তাদের বাসায় আসতে হবে, তখনই তার ভাইয়ের জন্য চকলেট কিনেছিলাম, তার জন্য কেনা চকলেটটা তার হাতে দিলাম, আর আন্টিকে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, আন্টি কেমন আছেন? আন্টি বলল, ভালো বাবা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালোই আছি। তিনি আমার বাবা মার কথা বললেন না, কেননা এটা নিয়ে নীলা তার মাকে বলেছিল। আমরা সবাই খেতে বসলাম, খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। খাওয়া দাওয়া শেষে নীলাদের বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে রিক্সা খুঁজতে লাগলাম। রোডের আশেপাশে একটাও রিক্সা দেখতে পেলাম না, তাই আমি সামনের দিকে এগুতে থাকলাম। হঠাৎ করেই একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল। আমি একটু দূরে ছিটকে পড়লাম। রাস্তার ঘর্ষণে কয়েক জায়গায় কেটে গেল, আর মাথায় বাড়ি খেলাম। এমনিতেই রাত, তবুও রাস্তার বাতিগুলো আমার চোখে ঝাপসা লাগছে। তারপর আর কিছুই মনে নেই, মানে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। একটা নার্স বাইরে গিয়ে বলল রোগীর জ্ঞান ফিরেছে। আমাকে যিনি হসপিটালে এনেছেন তিনি ভেতরে আসলেন। আমি উনাকে দেখে তো একদম অবাক, কারণ তিনি ছিলেন রায়হান চৌধুরী। আমি উনাকে দেখে উঠে বসতে লাগলাম, কিন্তু তিনি উঠে বসতে না করলেন। বলে রাখি, শরীরে কয়েক জায়গায় কেটে যাওয়ায় আমার গায়ে জামা ছিল না, যার কারণে খালি গায়ে ছিলাম। আঙ্কেল বললেন, এখন কেমন লাগছে বাবা? আমি বললাম, জি আঙ্কেল, অনেকটা ভালো, কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে? আঙ্কেল বললেন, আমি অফিস থেকে ফিরছিলাম, আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয়, তবে আমি খেয়াল করিনি। যখনই গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখনই আমি চমকে যাই, আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। যখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আছো, তখন ড্রাইভার আর আমি দুজন তোমাকে গাড়িতে আনি। তোমার শরীর থেকে তখনও রক্ত বের হচ্ছিল, তাই তাড়াতাড়ি কাছের একটা হসপিটালে শিফট করি। তোমার কালকে রাত থেকে জ্ঞান ছিল না, এইমাত্র তোমার জ্ঞান ফিরলো। এই নাও তোমার ফোন, যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথেই এটা পড়েছিল, মনে হয় না? ঠিক আছে, আমি তোমার জন্য একটা ফোন কিনে আনছি। আমি বললাম, না আঙ্কেল, ফোন লাগবে না। আঙ্কেল বলল, কোনো কথা না, আমি কিছু সময়ের মধ্যে চলে যাব, আর তোমার আন্টি সকালের খাবার নিয়ে আসবে। এখানের খাবার বেশি ভালো না, তুমি শুয়ে রেস্ট নাও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। আন্টি আসতে দেরি হবে, তাই আমি অন্যদিকে ফিরে রেস্ট নিচ্ছিলাম। একটু পরেই আন্টি আসলো। আমি ডান দিকে ফিরেছিলাম, তাই আমি দেখতে পারিনি। আন্টি এসে আমাকে যখন ডাক দিবে তখন উনার চোখ আমার পিঠের উপরের দিকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, আর উনার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছিল। আমি কারো উপস্থিতি বুঝতে পেরে পেছনে তাকিয়ে দেখলাম আন্টি। আন্টির চোখে পানি দেখে আমি বললাম, আপনার চোখে জল কেন? আন্টি বলল, আচ্ছা বাবা, তোমার পিঠের উপরের দিকে একটা সিংহ চিহ্ন আছে, ওটা কিসের? আমি বললাম, আমি জানি না, এটা অনেক আগে থেকেই আমার কাছে, যখন আমি মাত্র বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি। আন্টি বললেন, বাবা তুই এতদিন কই ছিলি? তুই আমার হারিয়ে যাওয়া বড় সন্তান, আজ থেকে 17 বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি। এটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছু বুঝতে পারছি না, উনি কিভাবে আমার মা? আমার তো মা আছেন। তাহলে কি ভাইয়া যে কথাটা বলেছিল সেটা ঠিক? চলেন ফ্ল্যাশব্যাকে যাই। যেদিন ভাইয়া আমাকে মেরেছিল সেদিন মা সহ অন্যরা যখন ঘরে যায় তখন ভাই বলে, তুই আমার আপন কেউ না, আমি আমার এই সব সম্পত্তি একটুও তোকে দিব না, পারলে তুই নিজে কিছু কর। আমি তখন ভাইয়ের কথা কিছুই বুঝিনি। আজকে বুঝতে পারছি কেন ভাইয়া এই কথাটা বলেছিল, আর আজকে আপনারাও বুঝতে পারলেন আমি কেন বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে। কিন্তু আমি যদি আর আপন কেউ না হই তাহলে কেন আমি জানলাম না
আশেপাশের লোকেরাও তো জানবে, কিন্তু তারাও কেন জানালো না? এটা হয়তো একটা রহস্য, কিন্তু এটাও বলবো, তবে এখন না। এখানে যা যা হচ্ছিল সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তবুও নিজেকে ঠিক করলাম, কেননা এর শেষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। তখনই দেখলাম রায়হান চৌধুরী রুমে প্রবেশ করলেন, আর তিনি দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে আছে। বাবা ভিতরে এসে দেখলেন মা আমাকে ধরে কান্না করছে। তখনই তিনি বললেন, তুমি ওকে ধরে কান্না করছো কেন? মা বলল, দেখো, এটা আমাদের হারিয়ে যাওয়া সেই ছেলে আব্দুল্লাহ, যে নামে তুমি আমাদের কোম্পানি করেছো। আপনারা অবশ্যই জানেন এই কোম্পানি সম্পর্কে, যেটাতে আমার ফ্রেন্ডরা কাজ করতে চায়। বাবা বলল, ও কিভাবে আমার ছেলে? মা বলল, ওর পিঠে দেখো তোমার মতো জন্মদাগ রয়েছে। বাবা আমাকে এসে জড়িয়ে ধরলেন। বাবা বললেন, আমি জানতাম তুই একদিন আমার কাছে ফিরবি। আল্লাহ তাআলা নিষ্ঠুর না, আর আমি তোকে ফিরে পেয়েছি। বাবা আমার জন্য আনা ফোনটা আমাকে দিলেন। আমার আগের ফোনটা একবারে অচল হয়ে গেছে, তবে সিম দেখলাম ঠিক আছে, তাই সিমটা নতুন ফোনে ভরে নিলাম। তখনই একের পর এক মেসেজ আসতে শুরু করলো। আমি সবাইকে ফোন দিয়ে বললাম আমি হসপিটালে। তখন জয়, নীলা, আন্টি এবং নাইম আসলো। এসে যখন জানতে পারলো আমি এদেশের টপ ব্যবসায়ী ম্যানের ছেলে, তখন তারা অবাক এবং সাথে খুশিও হলো। বাবা বলল, তোমাকে কালকেই বাসায় নিয়ে যাব। আমি বললাম, আচ্ছা বাবা, সমস্যা নেই, তবে আমি এখনই তোমার কাজ ধরতে পারবো না, আর 2-3 মাস পরে তোমার কাজ ধরবো। এর মাঝে নাইমের পরীক্ষা শেষ হবে, আর নাইম জয়দের কোম্পানিতে আমার পদে কাজ করতে পারবে। সে ভালো বুদ্ধিমান ছেলে। বাবা বলল, আচ্ছা, আজকে আমাকে বাসায় আনা হলো। এটা বাসা না, একটা বড় রাজপ্রাসাদ। আমি যাওয়ার পর রায়হান চৌধুরীর মেয়ে, মানে আমার ছোট বোন, আমার কাছে এসে বলল, মা, এই ছেলেটা কে? তখন মা বলল, ও তোমার বড় ভাই, তুমি ভাই বলে ডাকবে। অরিন বলল, আচ্ছা ঠিক আছে। এর কিছুদিন পরে আমার ফুফাতো ভাই আমাকে ফোন করে যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হাসান বলল, মামি অনেক অসুস্থ। আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি। তোর ভাই একটা কাজে দেশের বাইরে গেছে, 3 দিন পরে আসবে, তাই তুই এসে দেখে যা। আমি বললাম, আচ্ছা, দেখি কি করা যায়। তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আম্মু অসুস্থ। আগেই বলে রাখি, পালিত মাকে আম্মু বলবো, আর এখন এদেরকে মা বাবা বলবো। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আর তোমার সাথে আমরাও যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। বাবা মাও রেডি হয়ে নিলেন। গাড়ি নিয়ে রওনা হলাম আমাদের গন্তব্যে। হাসানকে বলেছি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দিতে, তাই সে আমার ফোনে টেক্সট করে দিল। এদিকে যখন মাঝপথে পৌঁছলাম, তখন জয় আমার ফোনে ফোন করে বলল, কিরে, আজকে এখনো অফিসে আসলি না কেন? নাকি কোনো সমস্যা? আমার আম্মু অসুস্থ, তাই তাকে দেখতে যাচ্ছি, এজন্য অফিসে আসতে পারবো না আজকে। জয় বলল, আচ্ছা ঠিক আছে, তো কবে থেকে আসবি? আমি বললাম, কালকেই জয়েন করব। জয় বলল, আচ্ছা ঠিক আছে, ভালো মতো আসবি। আমি বললাম, আচ্ছা। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছলাম। আম্মুকে বেডে শিফট করা হয়েছে। আম্মুর তেমন কিছু হয়নি, শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমরা একজন নার্সকে জিজ্ঞেস করলাম 309 নম্বর রুমটা কোথায়। সে দেখিয়ে দিল। আমি রুমের দরজায় গিয়ে নক করি। আমি বললাম, ভেতরে আসবো? ভাবি বলল, হ্যাঁ আসো। ভাবি বললেন, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আর তোমার সাথে এনারা কারা? চিনতে পারলাম না। আমি বললাম, ওনাদের চিনতে পারবে, আগে আম্মুর জ্ঞান ফিরতে দাও, সবাইকে একত্রেই বলবো। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম মায়ের জ্ঞান ফিরছে। তিনি চোখ খুলে আমাকে দেখলেন। আমি বললাম, কেমন আছো আম্মু? আম্মু বলল, তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল, এখন একটু সুস্থ আছি। আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। সেই সময় আমিও তোকে ভুল বুঝেছিলাম। তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম, যেন তুই ভালো থাকিস। তোর সাথে ওনাদের তো চিনলাম না, ওরা কে? আমি বললাম, আম্মু, ওনারা আমার বাবা মা, ওনাদের হারিয়ে যাওয়া সন্তান আমি। কিন্তু তুমি তো বলতে আমি তোমাদের ওই সন্তান। আমি তো এটাও বুঝতে পারিনি, যদি আমি ওনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানে সবাই জানবে, আর আমিও কোনো না কোনো ভাবে জানতে পারতাম, কিন্তু তা তো হলো না। আমাকে একটু বলবে আমি আসলে ওনাদের সন্তান কিনা? আম্মু বলল, তুই আমাদের সন্তান না, তবে উনাদের সন্তান কিনা তা বলতে পারবো না। আমি বললাম, তাহলে তো আমাদের আত্মীয়রা কেউ তো জানে না। আম্মু বলল, তারা কেউ জানে না, শুধু জানতাম আমি, তোর বাবা আর তোর বড় ভাই। মা আর ভাবি আমাকে থাকতে বললেন, কিন্তু আমি থাকলাম না অপবাদের জন্য। যেদিন সবকিছু ঠিক হবে সেদিন আমি আসব। এরপরে আমি আর বাবা মা সেখান থেকে চলে আসলাম। যদিও আসতে মন চাইছিল না, তবুও আসতে হলো। পরের দিন আমি চলে গেলাম অফিসে। জয় বলল, কিরে, আন্টি কেমন আছে? আমি বললাম, ভালো, শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। জয় বলল, ও আচ্ছা। সেদিনের মতো কাজ করে এসে পড়লাম বাসায়। রাত্রে খাবার খেতে বসে বাবা আমাকে বললেন, কালকে আমাদের অফিসে কিছু নতুন লোক নেওয়া হবে। আমি চাচ্ছি তুমি চাকরির
পরীক্ষা নাও, আর তোমাকে কালকেই সবার সাথে পরিচয় করিয়ে দিব। আমি বললাম, না বাবা, আমি নিব না, তুমি আমার জন্য ইন্টারভিউ এর ব্যবস্থা করে দাও, বাকিটুকু আমি দেখে নিব। বাবা বলল, তুমি যা বলবে তাই। আমি বললাম, তবে হ্যাঁ, আমাকে কালকে তুমি পরিচয় করিয়ে দিবে না, যা কিছু করার আমি করে নিব। বাবা বলল, ঠিক আছে। তারপর বাবা অফিসের কেরানিকে বলল একটা ফাইল তৈরি করতে, তিনি পরিচয় দেননি। পরের দিন বাবা তার গাড়িতে করে চলে গেলেন। এদিকে আমি একটা রিক্সা করে রওনা দিলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে। যাওয়ার সময় আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে নিলাম। ওখানে যাওয়ার পর পিয়ন বলল, আপনি মনে হয় চাকরির জন্য এসেছেন। আমি বললাম, হুম। পিয়ন বলল, ওয়েটিং রুমে বসে থাকেন, আরো 30 মিনিট পরে শুরু হবে। আমি বললাম, আচ্ছা। আমি ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম। ওখানে গিয়ে দেখি আমার মতো আরো 30-40 জন বসে আছে, যেখানে মাত্র 15 জন লোক নেওয়া হবে, যার মধ্যে 5 জন কম্পিউটার সাইটে, অন্য 10 জন সাধারণ কর্মকর্তা। আমি কাজের জন্য এসেছি সাধারণ কর্মচারীদের সাথে, একত্রে কথা বলছে একে অপরের সাথে, কেউ বা ভালো দিক, আবার কেউ বা মন্দ দিক। আমি আমার মতো করে মোট 15 জনকে সিলেক্ট করলাম, যা আপনাদের না জানলেও চলবে। 30 মিনিট পরে পিয়ন এসে বলল, আপনারা 3 জন করে ভেতরে যান। এরপরে যেতে থাকলো, আর বেরোনোর সময় পিয়ন বললেন বাহিরে অপেক্ষা করতে, যারটা ভালো হবে তাদের রাখবে। সবাই যাওয়ার পরে শেষে আমি সহ মোট 3 জন প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখি তারা 2 জন ইন্টারভিউ নিতেছে। আমাদের সিটে বসতে বললে আমি গিয়ে সিটে বসে পড়ি। তারা 2 জন আমাদের অনেক প্রশ্ন ধরলো, আমি আর আরেকজন পারলাম, কিন্তু তৃতীয় জন ঠিক মতো উত্তর দিতে পারলো না। আপনারা এখানে চাকরি করতে চান, যে কারণে ইন্টারভিউ দিয়েছেন এবং উত্তর ভালো মতো দিয়েছেন, কিন্তু আপনারা এদেশের সবচেয়ে ভালো বা প্রথম স্থানে থাকা কোম্পানিতে চাকরি করতে এসেছেন, এজন্য কিছু তো দিতে হবে। আমি বললাম, কত দিতে হবে? প্রশ্নকর্তা বলল, এই ধরেন 10 লাখ। তৃতীয় জন বলল, আমি দিতে পারবো, তাহলে কি আমার চাকরি হবে? প্রশ্নকর্তা বলল, হুম, হয়ে যাবে। দ্বিতীয় জন বলল, আমি কিভাবে দিব? বাবা মা গরিব, দিন এনে দিন খায়, এত টাকা কিভাবে মিল করে দিব? আমার ছোট একটা বোনও আছে, আমার তাহলে মনে হয় চাকরিটা হবে না। প্রশ্নকর্তা বলল, তাহলে আপনি আসতে পারেন, টাকা দিলে চাকরি হবে, নতুবা হবে না। তৃতীয় ব্যক্তি উঠে চলে যেতে লাগলো। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? আর কে বলেছে আপনার চাকরি হবে না? যারা আপনার চাকরির জন্য ইন্টারভিউ নিয়েছিল তারা তো চলে যাবে। আমার কথা শুনে তারা হাসতে থাকলো। তাদের ভিতরে একজন বলল, তুমি আমাদের উপরে কথা বলো, তোমাকে এখনই বের করে দেওয়া হবে। আমি একটু ঢং করে বললাম, আমি আপনাদের নামে বলবো, তাহলে আর আপনাদের রাখবে না। ওরা আমার কথা শুনে হাসতে লাগলো। আরেকজন বলল, টাকা দিলে তোরও চাকরি হবে, না হলে এখান থেকে চলে যা। আমি আমার রাগ কন্ট্রোল না করতে পেরে তাদের থাপ্পড় দিয়ে দিলাম। এর আগে আমি আমার ফোনে বাবাকে মেসেজ দিয়েছিলাম এখানে আসতে। তারা যখন সিকিউরিটি ডেকে আমাকে বের করে দিবে, তখন বাবা বললেন, কি হয়েছে এখানে? প্রশ্নকর্তা বলল, দেখুন স্যার, আমরা ভালো মতো পরীক্ষা নিয়ে চাকরি দিতে চাচ্ছিলাম, কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না, আরো টাকা দিয়ে চাকরি দিতে বলেছিল। আমরা না করায় আমাদের দুজনকেই থাপ্পড় মারে। ওদের দুজনের কথা শুনে বাবা হেসে দিলেন আর ঘটে যাওয়া ভিডিওটা দেখালেন। আমি আসার আগেই একটা ক্যামেরা আমার শার্টে লাগিয়ে রেখেছিলাম, যা সরাসরি বাবার ফোনে কানেক্টেড করা ছিল। বাবা বললেন, যার কোম্পানি তাকেই চাকরি থেকে বের করে দিবে। বাবার কথা শুনে ওরা দুজন ঘাবড়ে গেল। এরপরে দুজনকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, আর আমি যে 15 জনকে সিলেক্ট করেছিলাম তাদের চাকরি দিয়ে দেয়। তাদের মধ্যে যারা ছিল তাদের প্রত্যেকেই গরিব। সেদিনের মতো কেটে যায় দিনটা। পরের দিন যখন অফিসে গেলাম তখন সবাই আমাকে রেসপেক্ট করছে, কেননা এখন আমি তাদের নতুন বস। দিনগুলো ভালো মতোই কাটতে থাকে। এভাবে আমাদের ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে যায়। বলে রাখা ভালো, আমি মোটামুটি 100 জন সদস্য এর একটা গ্যাং তৈরি করে ফেলেছি, কেননা আমাদের কোম্পানিটা যেহেতু এদেশের টপ, তাই আমি গ্যাংটা তৈরি করেছি। তবে এ ব্যাপারে কেউ জানে না, এমনকি আমার কাছে যারা কাজ করে তাদের একজন ছাড়া বাকি কেউ চিনে না। আর এই গ্যাং এর লিড সেই দেয়, তার নাম আরিয়ান। আরিয়ানই শুধু আমাকে চিনে, খারাপ কোনো কাজে তারা নেই। সকলে অনেকটা খেটে খাওয়া পরিবারের ছেলে অথবা অনাথ, তাই তারা বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার বিশ্বাস। এর মাঝে একবার অনন্যার বাবার সাথে দেখা হয়েছিল। আমি বললাম, আঙ্কেল, আমি অনন্যাকে বিয়ে করতে চাই, আপনি চাইলে আমার বাবা মাকে আপনাদের বাড়িতে পাঠাবো, যদি আপনি কিছু মনে না করেন। আঙ্কেল মনে মনে একটু হেসে বলল, না, তা কখনো সম্ভব নয়, কেননা আমি আমার বন্ধুর ছেলের সাথে অনন্যার বিয়ে ছোট থেকে ঠিক করে রেখেছি, এখন আমার কিছুই করার নেই। আমি উনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার কাছে কেন যেন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, কেননা আমার সাথে সব সময় এমন হয়। ওদিকে অনন্যার বাবা অনন্যার অবস্থা দেখে আমার কথা বলে দিয়েছে, যে কারণে এখন সে আগের মতো আছে, শুধু আমারই অজানা। এদিকে বাবা আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছে মার সাথে। আজকে অফিসে যাচ্ছি, কিছু লোক নেওয়া হবে এজন্য। আমি ফাইলগুলো দেখছিলাম, তখনই 3টা নাম দেখে আমার চোখ আটকে গেল। তাদের জন্য আমি বিশেষ কাজের ব্যবস্থা করলাম, কেননা তারা 3 জন হলো রাহাত, মেহেদি আর হাসিব, সেই পুরনো বন্ধুগুলো। আরো যে কয়জন ইন্টারভিউ দিবে তাদের ইন্টারভিউ কক্ষে পাঠিয়ে দেওয়া হলো। আমি পিয়নকে ডেকে তাদের 3 জনকে পাঠিয়ে দিতে বললাম। যদিও ওদের সাথে মাঝে মাঝে আমার দেখা হয়েছে, কিন্তু আমি এখানকার সিইও তা বলিনি, শুধু বলেছি অন্য একটা কোম্পানিতে কাজ করি। সেই 3 জন হারামি বন্ধু বলল, স্যার আসতে পারি? আমি বললাম, হ্যাঁ আসতে পারেন।
আমি মুখে রুমাল বেঁধে নিয়েছিলাম, যে কারণে তারা কণ্ঠ অনুধাবন করতে পারেনি এবং চেয়ারটা উল্টো দিকে ঘুরে থাকায় আমাকে দেখতে পারেনি। আমি বললাম, আচ্ছা, আমি আপনাদের জন্য স্পেশাল কাজের ব্যবস্থা করেছি, যেন আমার পাশে সবসময় থাকতে পারেন। আমি কেনই বা আপনাদের এখানে দিলাম বলতে পারেন। তারা বলল, আমরা এখানে কাজের জন্য সব করতে পারবো। আমি বললাম, আপনাদের তো এখানে চাকরি করার ইচ্ছে অনেক আগে থেকেই। আমার কথা শুনে তারা অবাক। তারা বলল, আপনি জানলেন কিভাবে? আমি রুমালটা খুলে যখন তাদের দিকে তাকালাম, তখন তারা বলল, তুই এখানে? তুই না অন্য একটা কোম্পানিতে চাকরি করতি, কেমনে কি? আমি বললাম, না, এটা আমার কোম্পানি। তোদের জন্য যে সারপ্রাইজটা রেখেছিলাম তা কেমন উপভোগ করলি? তিনজন বলল, মামা, তুই একেবারে পাক্কা খেলোয়াড়। তারপর আমি তাদের আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দিলাম, যেন আমার সাথে থাকতে পারে। এভাবেই কাটতে থাকে দিনগুলো। এখন বাবা আমাকে বিয়ের কথা বলেছেন। বাবা বললেন, তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি, তার সাথে তোমাকে অনেক মানাবে, তুমি চাইলে তার ফটো দেখতে পারো। আমি বললাম, না বাবা, দেখা লাগবে না, তোমাদের পছন্দই আমার পছন্দ, যার সাথে বিয়ে দিবে তাকেই আমি মেনে নিব। বাবা বললেন, এই না হলো আমার ছেলে। বাবা মুচকি হেসে স্থান ত্যাগ করলেন। সেই হাসিতে কিছু রহস্য আছে যা আমি জানি না, তবে আপনারা অবশ্যই জানেন। আমি বাবাকে অনন্যার কথা বলতে গিয়েও পারিনি, কেননা আঙ্কেল আমাকে তার ছেলের মতো করে ভালোবাসতেন, কিন্তু তার দেওয়া তার বন্ধুর কথা তো আমি নিজ হাতে ভাঙতে পারি না। নীরবে রয়ে যাবে আমার সব কান্না। কেন আমার সাথেই এমন হয় সব সময়? যাকে প্রথমে ভালোবেসেছি তাকে চিনতে না পেরে বাড়ি ছাড়া হয়েছি, যেখানে তার ভুল ছিল না, অযথা আমি ঘৃণা করেছি। আর এখন সে আমার মায়া ত্যাগ করে অন্য কোথাও। এরপর যখন অনন্যাকে পেলাম, তখন সে হবে অন্য কারো। আমি ডুব দিলাম ঘুমের অতল সমুদ্রে। প্রথম ভালোবাসা কিভাবে আমার জীবন থেকে চলে গেছে বহুদূর। ঘুরে আসা যাক বছর 2 আগে, যখন জান্নাতের লেখা চিঠিটা পেয়েছিলাম। সেখানে কি লেখা ছিল পরে বলছি। আমার ফোনে একটা ফোন আসলো, তাকিয়ে দেখি হাসান ফোন দিয়েছে। কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, হাসান, বল, কেমন আছিস? হাসান বলল, আমি ভালো আছি, কিন্তু ওই দিকের খবর জানিস তুই? আমি কিছুটা উত্তেজিত হয়ে বললাম, কেন, কি হয়েছে? হাসান বলল, জান্নাত আর নেই। ওর কথা শুনে আমি বসে পড়লাম। ঠিক যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। আল্লাহ কেন বারবার আমার সাথেই এমন করে? একটা মিথ্যের জন্য সবকিছু হারিয়েছি, এখন তাকেও। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। না, আমাকে শেষ বিদায়টা দিতে হবে। তাই দেরি না করে আমি, জয় এবং মারিয়া বেরিয়ে পড়লাম চিরচেনা গন্তব্যের উদ্দেশ্যে। সাথে আমার বিশ্বস্ত লোক, যে আমার গ্যাং লিড দেয়, সে আর 3 জন। অপরদিকে আমার দিকে নজরে থাকা আরো কেউ পিছু নিয়েছে, তা আমার অজানা। চিঠিতে কি ছিল এখন বলি। সুপ্রিয় আবির, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, আর আমিও তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু দেখ, একটা ঝড়ে সবকিছু শেষ। এখন তোকে বলি, সেদিন আমার সাথে কি হয়েছিল। সেদিন তুই যখন বাসায় ছিলি না, তোর ভাই আমাকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বলে, কিন্তু আমি রাজি হইনি প্রথমে। তখন তোর ভাই বলে, তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো, তাহলে তোমার ভালোবাসাকে চিরদিনের জন্য হারাতে হবে, যার কারণে তুমি দায়ী থাকবে। তখন আমি শুধু তোর কথা ভেবে রাজি হয়ে যাই। আমার জীবনের থেকে আমি তোকে বেশি মূল্য দিয়েছি, কিন্তু আমি তোকে বলতে পারিনি, শুধু তোকে বাঁচানোর জন্য, কেননা তোকে আমি ভালোবাসি। এরপর দেখ, তোর সাথে আরো কয়েকবার দেখা হলো, কিন্তু আমি কিছু বলতে পারিনি, কেননা তখন আমার প্রতি তোর শুধু ঘৃণা ছিল, আর তুই শুনতেও চাসনি। এবার কাজের কথায় আসি। জানি না যখন তুই এটা পড়বি তখন আমি পৃথিবীতে থাকবো কিনা। আমার ক্যান্সার ধরা পড়েছে অনেক আগে। কিছুদিন আগে ডক্টরের দেওয়ার সময়টাও শেষ হয়েছে। এখন যতটুকু আছে তা শুধু বোনাস। আগে কত স্বপ্ন দেখতাম তোকে নিয়ে ঘর বাঁধবো, আমার সেই স্বপ্নগুলো অপূর্ণই থেকে গেল। তোর কথা ছাড়া কাউকে ভাবতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দিবি। ইতি, তোর ঘৃণায় থাকা আমি। এটা পরে আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু তা পারিনি। অফিসের খুব গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছিলাম। ভেবেছিলাম 3 দিন পরে গিয়ে তাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু তা অপূর্ণ থেকে গেল। এজন্যই যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। এদিকে আমাদের গাড়িটা এসে থামলো জান্নাতদের বাড়ির পিছনে। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। মা, ভাই, ভাবি এসেছে। আমাকে দেখে কেউ কিছু বলল না, তবে মামা বা জান্নাতের আব্বু আমাকে একান্তে ডাকলেন। মামা বললেন, শুনো, জান্নাত আমাকে সবকিছু বলেছে, যা অন্য আর কেউ জানে না। তুমি তাকে ক্ষমা করে দিও। মা আমার অনেক কষ্ট করেছে। আমি কিছু না বলে মামাকে ধরে কেঁদে দিলাম। যদিও ছেলেদের কাঁদতে নেই, তবুও নিজেকে কন্ট্রোলে রাখা সত্যি খুব কষ্টকর। এরপর আমি জয় ছাড়া আর কারোর সাথে কথা বলিনি। শুধু মনে মনে ভাবছিলাম, যা হবে মাটি দেওয়ার পর, এখন কিছু করব না। জান্নাতের জানাজা শেষে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হলো। বাড়িতে এখনো মানুষ আছে। আমি মামার ঘরে আসলাম। সেখানে গিয়ে দেখি কয়েকজন আছে। কিছুক্ষণ পরে ওনারা চলে গেল। আমি ভাবলাম, যা কিছু করার এখানেই সমাধানটা করার উপযুক্ত সময়। আমি হাসানকে দিয়ে সবাইকে ডেকে পাঠালাম। সকলে
আসলো। আমি বললাম, ভাইয়া আমি চাইলে যেদিন মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের হয়েছিলাম সেই দিনই সবকিছু বলতে পারতাম, কিন্তু ভাবির কি হবে তা ভেবে আমি বলিনি। কিন্তু জান্নাত আমাকে যা বলেছে তার জন্য শুধু তুমি দায়ী। কি দোষ ছিল আমার? আমি তো তোমার কিছু করিনি, কেন করলে আমার সাথে এমন? সকলে নীরব দর্শকের মতো চেয়েছিল, সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। ভাইয়া বলল, আমি সম্পত্তির নেশায় অন্ধ ছিলাম, কিন্তু দেখ পরে তোকে অনেক খুঁজেছি, কিন্তু ফলাফল স্বরূপ শূন্য। আজকে যেহেতু তোকে পেয়েছি তাই ভেবেছিলাম সবকিছু মিটিয়ে তোকে বলবো, তারপর তুই যা শাস্তি দিবি তাই আমি মেনে নিব। তবে শুন, আমার মাথায় কি ভূত চেপেছিল সেই দিন, তোরা কেউ বাসায় ছিলি না, যার কারণে আমার মাথায় শয়তানি বুদ্ধি খেলে। তুই আমার আপন ভাই না, আমি তখন চাইনি আমাদের এই সম্পত্তি অন্য কেউ ভোগ করুক, এই জন্য জান্নাতকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করি। এরপর তুই সব জানিস। পরে আমি বুঝতে পারি টাকা জীবনের সবকিছু না, একজনকে হারালে সমস্ত টাকা পয়সা তার কাছে কিছুই না। যদিও বাসায় বলিনি, কিন্তু আমি তোকে অনেক খুঁজেছি। এখন তুই আমাকে যে শাস্তি দিবি তাই আমি মেনে নিব। এমন সময় গুলির শব্দ হলো। কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান এবং তার সাথে থাকা তিনজন শব্দের দিকে 5-6টা বুলেট ছুড়ল। এবার বুঝিয়ে বলি, যখন ভাইয়া কথা বলা শেষ করলো তখন দেখলো অচেনা তিনজন লোকের মধ্যে একজন আমার দিকে গুলি ছুড়েছে। তাই আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ডান হাতের বাহুতে গুলি লাগে। ভাইয়া কিছুটা শব্দ করে উঠল। ঠিক তখনই গুলির শব্দের উদ্দেশ্য স্থলে আরিয়ান এবং তার সাথে থাকা তিনজন ওদিকে গুলি ছুড়ছে। ওই দুইজনের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়লো। আরেকজন মারা যায়নি, তাকে কিছু জিজ্ঞাসা করার পূর্বে জ্ঞান হারিয়ে ফেলে। দেরি না করে ভাইয়া এবং তৃতীয় ব্যক্তিকে নিয়ে চললাম হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো যাত্রাপথে সেও মারা গেল। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম, কেননা কে আমাকে মারতে চায়? এদের তিনজনের সবাই আমার অচেনা, নাকি আমার জন্য এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? আমি পড়ে গেলাম ভাবনার জগতে। অপরদিকে যারা আমাকে মারতে পাঠিয়েছিল তারা ভাবছে ওর সাথে থাকা সিকিউরিটি মেরেছে ওদের, নাকি অন্য কেউ। আমাদের তাকে শেষ করাটা আরো কঠিন হয়ে গেল। সব চিন্তা রেখে আমি ভাইয়াকে নিয়ে ভাবলাম, ভাইয়া যেহেতু আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে তাই ভাইয়া এখন কিছু করতেই পারে না। ভাইয়া তো তার ভুল বুঝতে পেরেছে, তাকে আমি ক্ষমা করে দিব। এটাই ভালো হবে, ভুল মানুষেরই হয়। আর ভাইয়া তো নিজের ভুলটাও বুঝতে পেরেছেন। ডক্টর এসে বললেন রোগীর জ্ঞান ফিরেছে, তাকে দেখে আসেন। একে একে সবাই গেল, সবার শেষে আমি। এখন রুমে আর কেউ নেই, আমি আর ভাইয়া। ভাইয়া বললেন আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পেরেছি, না হলে আমাকে শাস্তি দে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এদিকে সবকিছু ঠিক করে আমি চলে আসলাম। ভাইয়া সহ সবাই বাড়ি চলে গেল। এখন প্রতিদিন ভাইয়ার সাথে আমার কথা হয়। এদিকে বাবা আমাকে বিয়ের কথা যে বলেছিল আমি মেয়ে দেখিনি। আজকে আমার বিয়ে, পুরো বাড়ি লোকজনের সমারোহ, আমার আত্মীয় স্বজনে ভরপুর। আম্মু, ভাইয়া, ভাবি, হাসান আসছে। আমরা বরপক্ষ থেকে কমিউনিটি সেন্টারের দিকে গেলাম। আমি সেখানে গিয়ে দেখি বাবা কথা বলছেন অনন্যার বাবার সাথে, কিন্তু এটা দেখে একটু অবাক হইনি, কেননা বাবার ব্যবসায়িক বন্ধু তিনি। তবে তাকে দেখে অনন্যার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন করে উঠল। আমি সহ আমার বন্ধুরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে বিয়ের কাজ শুরু হলো। এর মাঝে তিনজন সহ আরো কয়েকজনের হাতে গান নিয়ে ভেতরে প্রবেশ করলো। আমার মুখে ভয়ের ছাপ দেখিয়ে মনে মনে কিছুটা হাসতে লাগলাম। ওরা প্রবেশ করার পর যখন আমার লোকেরা গুলি ছুড়বে তখন আরিয়ান না করে। তিনজনের একজন বলে, যাদের কাছে গান আছে তারা ফেলে দাও, না হলে একজনও বাঁচতে পারবে না। আমার লোকজন সব গান ফেলে দিল। এই তিনজন আর কেউ না, যাদের আমি বের করে দিয়েছিলাম। আমাদের অফিস থেকে দুইজন আর অনন্যার বাবার ম্যানেজার। তাদের একজন বলল, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি, আজকে তোকে শেষ করব, আমাদের অনেক বড় ক্ষতি করেছিস। এদিকে আমি হেডফোনে আস্তে আস্তে বললাম শুট। সাথে সাথে যে কয়জন ছিল তিনজনের আশেপাশে তাদের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো। তারা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, আমি আগেই জানতাম আমার সাথে এমন কিছু হবে, তাই আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিলাম। সাথে সাথেই তাদের দেহটাও মাটিতে লুটিয়ে পড়লো। আমি যে একটা গ্যাং চালাই এটা এখনো কেউ জানে না। তারা যখন জিজ্ঞাসা করেছিল তখন আমি তাদের সিকিউরিটি বলে চালিয়ে দিয়েছিলাম। এদিকে বিয়ের কাজ শুরু হলো। কাজী বিয়ে পড়ালেন, কিন্তু এখনো আমি আমার জীবন সঙ্গীকে দেখতে পেলাম না। গাড়িতে দেখার কোনো ইচ্ছে ছিল না, তাছাড়া ভেতরে লাইট অফ ছিল। গাড়িটা এসে থামলো আমাদের বাড়িতে। বউকে নিয়ে গেল আমার রুমে। আমি ছাদে আছি বন্ধুদের সাথে। রাহাত বলল, আর কতক্ষণ থাকবি? তোর জন্য তো একজন অপেক্ষা করছে। জয় বলল, ভিতরে গিয়ে আবার চমকে যাস না, বেঁচে থাকলে কালকে দেখা হবে। ছাদে থেকে নিচে নামিয়ে আমাকে রুমে দিয়ে গেল তারা। লাইটটা অন ছিল। আমি গিয়ে খাটের পাশে বসে পড়লাম। খাটে গিয়ে যখনই তার দিকে তাকালাম তখন আমি 2 হাত দূরে ছিটকে পড়লাম। আমি বললাম, অনন্যা তুমি? অনন্যা বলল, কেন, অন্যজনকে আশা করেছিলে নাকি? আমি বললাম, না মানে অন্য কারোর সাথে না তোমার বিয়ে হওয়ার কথা ছিল? অনন্যা বলল, কিন্তু ওটা তুমি, আর আমার বাবার বন্ধু তোমার বাবা। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমি অঙ্ক মিলাতে লাগলাম। সবার অঙ্ক মিলে আমারটা মিলে না কেন? অনন্যা বলল, অঙ্ক পরে মিলিয়ে নিও, এখন নামাজটা পড়ে নাও। আমি আর অনন্যা নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়লাম। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে অনন্যা গোসলের পর একটা কামিজ পরে আয়নার সামনে বসে আছে। আমাকে গোসল করতে বলল। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে। বাবা বলল সারপ্রাইজ
সারপ্রাইজটা কেমন হলো? আমি বললাম খুব ভালো, তবে আরেকটু হলে আমি গেছিলাম। আমার কথা শুনে উচ্চস্বরে হেসে দিল সবাই। শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি সুখের সংসার।